ছেলে বলল বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। একটা ফ্ল্যাট দেখতে নিয়ে গেল। ব্রোকার জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? ছেলে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব, 2 বেডরুম দরকার। আমি চমকে উঠলাম কিন্তু কিছু বললাম না। ব্রোকার মাস্টার বেডরুম দেখাতে নিয়ে গেল। বড় বিছানা দেখিয়ে বলল, এখানে আপনারা দুজন থাকবেন। ছেলে হাসি দিয়ে মাথা নাড়ল। ব্রোকার চলে গেলে আমি জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? সে বিছানার উপর হাত রেখে বলল, কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। আমি ভাবলাম, এই আলোই কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা যে আমি কিছুই বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সাবিনা খাতুন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম জাফর হোসেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর তুলি। রাকিব 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তুলি 13 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের বাড়িটা ছিল পুরনো ঢাকার একটা এলাকায়। সেই বাড়িতেই আমি জন্ম থেকে বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। রাকিব একদিন এসে বলল, মা, আমাদের এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা? এত বছর ধরে এই বাড়িতে আছি, হঠাৎ কেন? রাকিব একটু ইতস্তত করে বলল, মা, তুমি বুঝবে না। আমার কিছু কাজের সুবিধার জন্য অন্য জায়গায় থাকা দরকার। পরদিন সকালে রাকিব আমাকে বলল, মা, চল একটা ফ্ল্যাট দেখতে চলি, দেখি কেমন লাগে গু। আমরা বের হলাম। রাস্তায় যেতে যেতে রাকিব বলল, মা, আজ যদি ব্রোকার কিছু জিজ্ঞেস করে, তুমি আমার কথার সাথে তাল মিলিয়ে চলো। কেন? কি জিজ্ঞেস করবে? সেটা দেখা যাক। তুমি শুধু আমার কথায় সায় দিয়ে যেও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ফ্ল্যাটটা দেখতে বেশ সুন্দর ছিল। একটা আধুনিক বিল্ডিংয়ের 5ম তলায়। লিফট করে উঠতে হয়। ব্রোকার আমাদের স্বাগতম জানিয়ে ভিতরে নিয়ে গেল। ব্রোকার হাসিমুখে জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? কতজন থাকবেন? রাকিব খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব। 2 বেডরুম দরকার। একটা মাস্টার বেডরুম আর একটা গেস্ট রুম। আমি চমকে উঠলাম। রাকিব আমাকে ওয়াইফ বল কেন? কিন্তু তার কথা মনে রেখে আমি কিছু বললাম না। ব্রোকার বলল, ও আচ্ছা, তাহলে এই ফ্ল্যাটটাই পারফেক্ট হবে আপনাদের জন্য। আসুন মাস্টার বেডরুমটা দেখাই। আমরা মাস্টার বেডরুমে গেলাম। বেশ বড় একটা রুম। মাঝখানে একটা বড় ডাবল বেড রাখা। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। ব্রোকার বিছানার দিকে ইশারা করে বলল, এই বিছানাটা অরিজিনাল ওয়ালনাট কাঠের। খুবই কোয়ালিটি মালাল। এখানে আপনারা দুজন আরামসে থাকবেন। রাকিব হাসি দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, এটা ভালো। ব্রোকার আরও কিছুক্ষণ ফ্ল্যাটের বিভিন্ন অংশ দেখাল। বাথরুম, কিচেন, বসার রুম সব দেখাল। তারপর বলল, আপনাদের কেমন লাগল? ভাড়া মাসিক 25,000 টাকা। রাকিব বলল, ভালো। আমরা একটু ভেবে জানাবো। ব্রোকার চলে গেল। আমরা দুজন একা রইলাম ফ্ল্যাটে। আমি রাগ করে জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? এভাবে মিথ্যে কথা বলতে নেই। রাকিব বিছানার উপর হাত রেখে ধীরে ধীরে বলল, মিথ্যে কেন বলবো? কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। সেই সোনালি আলো রাকিবের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। আমি ভাবলাম, এই আলোই কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা আর ভালোবাসার ছাপ যে আমি কিছুই বলতে পারলাম না। রাকিব, তুমি কি বলছ? আমি তো তোমার মা গু। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসাও। ছোটবেলা থেকেই তোমাকে দেখে বড় হয়েছি। তোমার যত্ন, তোমার ভালোবাসা পেয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমার এই অনুভূতি শুধু ছেলের মায়ের প্রতি ভালোবাসা নয়। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এসব কি শুনছি? কিন্তু রাকিবের কণ্ঠস্বরে এমন একটা আবেগ ছিল যে আমি কিছুতেই তাকে থামাতে পারছিলাম না।
রাকিব আরও বলল, মা আমি জানি এটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমার মন বলছে এটাই সত্য। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো। কিন্তু আমার এই ভালোবাসা অন্যরকম গে। আমি এক ধরনের বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। একদিকে মাথি স্নেহ, অন্যদিকে রাকিবের এই অভিনব প্রস্তাব। কিন্তু রাকিব, তোমার বাবা? তুলি, বাবা তো অনেক দিন ধরেই আমাদের সাথে ভালো ব্যবহার করে না। সারাদিন অফিসে থাকে, বাসায় এলেও আমাদের সাথে সময় কাটায় না। তুলি আমার বোন, সে আমাদের সাথেই থাকবে। আমরা তিনজন একসাথে সুখে থাকব। সত্যিই তো, জাফর হোসেন গত কয়েক বছর ধরে আমাদের পারিবারিক জীবনে উদাসীন হয়ে পড়েছিল। অফিসের কাজের নামে বাসায় কম থাকত। থাকলেও আমাদের সাথে কোনো কথাবার্তা বলত না। রাকিব হঠাৎ আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে স্বপ্নের একটা ঝিলিক। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আর কাউকে ভালোবাসতে পারব না। তুমিই আমার সব কিছু গো। আমি তার মুখের দিকে তাকালাম। যে ছেলেটাকে আমি কোলে করে মানুষ করেছি, যার জন্য রাত জেগেছি, অসুখের সময় সেবা করেছি, সেই ছেলেটাই আজ আমার সামনে একজন পুরুষ হিসেবে দাঁড়িয়ে আছে। রাকিব, এসব কথা বলো না। আমি তোমার মা গু। মা, তুমি একবার ভেবে দেখো। আমরা এই ফ্ল্যাটে এসে নতুন জীবন শুরু করতে পারি। তুমি আর আমি একসাথে গু। রাকিব আমার হাত ধরল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হল, যেন বিদ্যুতের শক। আমি যদি এই ফ্ল্যাট নিই, তাহলে তুমি আমার সাথে আসবে? আমি কিছু বলতে পারলাম না। মনের ভিতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে ফ্ল্যাটের দরজায় কেউ নক করল। আমরা দুজনে চমকে উঠলাম। রাকিব গিয়ে দরজা খুল। দেখি ব্রোকার ফিরে এসেছে। তার সাথে আরেকজন মানুষ। স্যার, এই হচ্ছে ফ্ল্যাটের মালিক। আপনাদের সাথে কথা বলতে চান ও। ফ্ল্যাটের মালিক একজন বয়স্ক মানুষ। দেখতে ভদ্র। তিনি বললেন, আপনারা এই ফ্ল্যাট নিতে আগ্রহী শুনেছি। আমি একটু জানতে চাইছিলাম, আপনাদের ফ্যামিলির কত সদস্য? রাকিব বলল, আমরা তিনজন। আমি, আমার ওয়াইফ আর আমার ছোট বোন গু। মালিক আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খুব কম বয়সী মনে হচ্ছে। কত বছর বিয়ে হয়েছে? আমি কিছু বলার আগেই রাকিব বলে দিল, আমাদের নতুন বিয়ে। মাত্র 1 বছর গু। মালিক মাথা নেড়ে বললেন, ও আচ্ছা। তাহলে ঠিক আছে। আপনারা যদি ফ্ল্যাট নেন, তাহলে 2 মাসের অগ্রিম আর 1 মাসের সিকিউরিটি দিতে হবে গু। রাকিব বলল, কোনো সমস্যা নেই। আমরা কাল পয়সা নিয়ে আসব। মালিক আর ব্রোকার চলে গেল। আমরা আবার একা। রাকিব বলল, মা দেখো কতটা সহজ হয়ে গেল। আমরা কাল এই ফ্ল্যাট নিয়ে ফেলব। কিন্তু রাকিব, তোমার বাবাকে কি বলবো? তুলিকে কি বলবো? বাবাকে বলব আমি ঢাকার বাইরে একটা চাকরি পেয়েছি। আর তুলিকে নিয়ে আসব আমাদের সাথে। সে আমার বোন, আমার কাছে থাকবে গি। আমার মনে হচ্ছিল সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে। কিন্তু রাকিবের কথায় একটা যুক্তি আছে। জাফর হোসেন সত্যিই আমাদের প্রতি উদাসীন হয়ে পড়েছে। আমরা বাড়ি ফিরলাম। সন্ধ্যার সময় তুলি স্কুল থেকে ফিরে এল। তুলি আমার কাছে এসে বলল, মা, আজ স্কুলে আমাদের শিক্ষক বলেছেন পরিবারের গুরুত্ব নিয়ে একটা রচনা লিখতে। আমি কি লিখব? আমি তুলির মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি লিখো, পরিবার হচ্ছে ভালোবাসার বন্ধন, যেখানে সবাই একসাথে থাকে, একে অন্যের যত্ন নেয় গু। তুলি বলল, কিন্তু মা, আমাদের পরিবারে তো বাবা আমাদের সাথে বেশি সময় কাটায় না গি। রাকিব পাশ থেকে বলল, তুলি, আমরা তিনজন একসাথে আছি। এটাই যথেষ্ট। রাতের খাবারের সময় জাফর হোসেন এসেছিল। কিন্তু নীরবে খেয়ে আবার টিভির সামনে বসে পড়ল। আমাদের সাথে কোনো কথা বলল না। রাকিব আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা দেখো, বাবা আমাদের প্রতি কতটা উদাসীন গে। সত্যিই জাফর হোসেন যেন আমাদের অস্তিত্বই অনুভব করে না। পরদিন সকালে রাকিব বলল, মা চল, ফ্ল্যাটের টাকা দিয়ে আসি গু। আমি জিজ্ঞেস করলাম, এত টাকা কোথায় পেলি? আমি গত কয়েক মাস ধরে পার্ট টাইম কাজ করে টাকা জমিয়েছি। আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি উ। আমি অবাক হয়ে গেলাম। রাকিব কতটা পরিকল্পনা করে এগোচ্ছে। আমরা গিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে দিলাম। চাবি নিয়ে নিলাম। মালিক বললেন, আপনারা কবে থেকে উঠবেন? রাকিব বলল, পরশু থেকেই উঠব। বাড়ি ফিরে রাকিব আমাকে বলল, মা, আমরা পরশু সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে চলে যাব। তুলিকে কি বলবো? তুলিকে বলব আমরা নতুন জায়গায় যাচ্ছি।
সে আমাদের সাথে আসবে গু। সন্ধ্যায় তুলিকে সব বললাম। তুলি প্রথমে কিছু দুঃখ পেল, কিন্তু যখন বললাম নতুন জায়গাটা খুব সুন্দর তখন সে খুশি হয়ে গেল। মা, বাবা আমাদের সাথে যাবে না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাবার অফিসের কাজ আছে, আমরা 3 জন আগে যাব, বাবা পরে আসবে গি। তুলি মাথা নেড়ে বলল, ঠিক আছে মা গি। পরের দিন আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। জাফর হোসেনকে বললাম, আমরা কয়েকদিনের জন্য আত্মীয় বাড়ি যাচ্ছি গু। জাফর হোসেন তেমন কোনো আগ্রহ দেখাল না, শুধু বলল, ঠিক আছে গিউ। আমরা নতুন ফ্ল্যাটে চলে এলাম। তুলি নতুন পরিবেশে খুব খুশি। সে বলল, মা, এই জায়গাটা কত সুন্দর। রাকিব তুলিকে গেস্ট রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম, তুমি এখানে থাকবে গি। তুলি খুশি হয়ে তার রুম সাজাতে লাগল। রাত হল। তুলি তার রুমে ঘুমিয়ে পড়ল। রাকিব আমার কাছে এসে বলল, মা, এবার আমরা আমাদের রুমে যাই। আমি ভয় পেয়ে গেলাম। রাকিব, আমি আলাদা ঘুমাব গু। কেন মা? আমরা তো এখন স্বামী স্ত্রী, একসাথে ঘুমাব গু। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল, কিন্তু রাকিবের চোখে এমন ভালোবাসা যে আমি প্রতিবাদ করতে পারলাম না। আমরা মাস্টার বেডরুমে গেলাম। রাকিব বিছানায় শুয়ে পড়ল। আমি একপাশে বসে রইলাম। মা, তুমি শুয়ে পড়ো। আমি অনেক দ্বিধায় বিছানায় শুয়ে পড়লাম। রাকিব আমার কাছে এসে শুল। মা, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? আমি কিছু বলতে পারলাম না। রাকিব আমার হাত ধরল। মা, আমি তোমার যত্ন নেব, তুমি খুশি থাকবে গু। হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ এল। মনে হল কেউ দরজায় নক করছে। আমরা দুজনে উঠে বসলাম। রাকিব বলল, এত রাতে কে আসতে পারে? দরজার আওয়াজ আরও জোরে হল। রাকিব উঠে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে একটা পরিচিত গলা এল। আমি জাফর। দরজা খোলো। আমার প্রাণ শুকিয়ে গেল। জাফর হোসেন এখানে কি করে এল? রাকিব দরজা খুল। জাফর হোসেন রাগান্বিত মুখে ভিতরে ঢুকল। তোমরা এখানে কি করছ? সাবিনা, তুমি রাকিবের সাথে এখানে কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা গুই। রাকিব বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমরা এখানে থাকব, আপনার সাথে আমাদের আর থাকা হবে না গি। জাফর হোসেন চিৎকার করে বলল, কি বলছিস? তুমি তোমার মাকে নিয়ে এখানে কি করছ? রাকিব শান্ত গলায় বলল, বাবা, আমি মাকে ভালোবাসি, আমরা একসাথে থাকতে চাই। জাফর হোসেনের মুখ লাল হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? এ কি বলছিস? হঠাৎ করে তুলি তার রুম থেকে বের হয়ে এল। কি হয়েছে? এত চিৎকার কেন? জাফর হোসেন তুলিকে দেখে আরও রেগে গেল। তুলি, তুমি এখানে কেন? তোমরা সবাই আমাকে ফাঁকি দিয়েছ। তুলি ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, বাবা কেন রাগ করছে? আমি তুলিকে আড়াল করে রাখলাম। জাফর হোসেনের রাগ দেখে আমার খুব ভয় লাগছিল। রাকিব বলল, বাবা, আপনি শান্ত হন, আমরা কোনো খারাপ কিছু করিনি গিয়ে। খারাপ কিছু করনি? তুমি তোমার মাকে নিয়ে আলাদা বাড়িতে থাকছ, এটা কি ভালো কিছু? রাকিব একটু এগিয়ে এসে বলল, বাবা, আপনি কি কখনো আমাদের প্রতি যত্নশীল ছিলেন? আপনি সারাদিন অফিসে থাকেন, বাসায় এলেও আমাদের সাথে কথা বলেন না। মা একা একা সব কাজ করে, আমি মায়ের যত্ন নিতে চাই। জাফর হোসেন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আমি কাজ করি তোমাদের জন্যই, তোমাদের ভালো রাখার জন্যই। কিন্তু আপনার এই কাজের মধ্যে আমাদের জন্য ভালোবাসা নেই বাবা। আমি মাকে ভালোবাসি, তার যত্ন নিতে চাই। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কিছু বলো না কেন? তুমি কি এই পাগলামিতে রাজি? আমি কাঁপা গলায় বললাম, আমি জানি না কি করব। রাকিব আমার যত্ন নেয়, আমাকে ভালোবাসে গি, কিন্তু সে তোমার ছেলে। রাকিব বলল, বাবা, আমি মায়ের ছেলে, কিন্তু আমি তাকে একজন মানুষ হিসেবেও ভালোবাসি। আপনি তো তাকে সেই ভালোবাসা দিতে পারেন না গি। জাফর হোসেন হঠাৎ করে একটা চেয়ারে বসে পড়ল। তার মুখে ক্লান্তির ছাপ। আমি কি সত্যিই তোমাদের প্রতি উদাসীন ছিলাম? তুলি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আমাদের সাথে খেলেন না, গল্প বলেন না, মা একা একা সব করে গি। জাফর হোসেনের চোখে পানি চলে এল। আমি ভেবেছিলাম কাজ করে পয়সা রোজগার করলেই যথেষ্ট,
কিন্তু তোমাদের মন জিতে রাখতে পারিনি গিয়ে। রাকিব তার বাবার কাছে গিয়ে বসল। বাবা, এখনও দেরি হয়নি। আপনি চাইলে আমরা একসাথে থাকতে পারি। কিন্তু আপনাকে আমাদের প্রতি আরও মনোযোগী হতে হবে গি। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি তার কাছে গিয়ে বসলাম। তুমি যদি সত্যিকারের চেষ্টা করো তাহলে আমরা আবার একসাথে থাকতে পারি। তুলি খুশি হয়ে বলল, তাহলে আমরা সবাই একসাথে থাকব? রাকিব বলল, হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকব। এই নতুন বাড়িতে নতুন করে শুরু করব গো। জাফর হোসেন মাথা নেড়ে বলল, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের সাথে বেশি সময় কাটাতে। পরের দিন থেকে সত্যিই সব কিছু পাল্টে গেল। জাফর হোসেন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে লাগল। আমাদের সাথে খাওয়া দাওয়া করতে লাগল, গল্প করতে লাগল। তুলি খুব খুশি। সে বলল, এখন আমাদের পরিবার আসল পরিবারের মতো হয়েছে কি। রাকিবও খুব খুশি। সে বলল, মা দেখো, আমাদের সিদ্ধান্ত কত ভালো ছিল। আমরা এখন সবাই মিলে সুখে আছি গু। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায় রাকিব আমার কাছে আসে। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা কিন্তু এখনও একই রকম গু। আমি তাকে বুঝিয়ে বলি, রাকিব, আমি তোমার মা। তুমি আমাকে মা হিসেবেই ভালোবাসো গু। কিন্তু মা, আমার মনের এই অনুভূতি কি করব? তুমি একটা ভালো মেয়ে খুঁজে বের করো, তার সাথে বিয়ে করো। তাহলে তোমার মন অন্য দিকে চলে যাবে গি। রাকিব মাথা নেড়ে বলল, হয়তো তুমি ঠিক বলেছ গু। কয়েক মাস পরে রাকিব সত্যিই একটা মেয়ের সাথে পরিচিত হল। মেয়েটির নাম নুসরাত। খুব সুন্দর আর মিষ্টি মেয়ে। রাকিব তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। নুসরাত আমাকে খুব পছন্দ করল। সে বলল, আন্টি, আপনি অনেক সুন্দর। রাকিব আপনার কথা অনেক বলে গি। আমি খুশি হয়ে বললাম, তুমিও খুব সুন্দর মেয়ে। রাকিব ভাগ্যবান। রাকিব আর নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি চলতে লাগল। বিয়ের আগের দিন রাকিব আমার কাছে এসে বলল, মা, আমি কাল বিয়ে করব। কিন্তু তুমি জানো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি গি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রাকিব, তুমি এখন নুসরাতকে ভালোবাসো। সে তোমার জীবনসঙ্গী। আর আমি তোমার মা, সারা জীবনের জন্য। রাকিবের চোখে পানি এসে গেল। মা, আমি তোমাকে কখনো ভুলব না গি। তোমাকে ভুলতে হবে না। তুমি আমাকে মা হিসেবে ভালোবাসবে। আর নুসরাতকে স্ত্রী হিসেবে গি। বিয়ের দিন খুব ধুমধামে হল। রাকিব আর নুসরাত খুব সুন্দর লাগছিল। বিয়ের পরে তারা আমাদের সাথেই থাকল। নুসরাত খুব ভালো মেয়ে। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। 1 বছর পরে নুসরাত মা হতে যাচ্ছে। আমরা সবাই খুব খুশি। রাকিব এখন খুব দায়িত্বশীল একজন স্বামী আর বাবা হতে চলেছে। তার আগের সেই অদ্ভুত ভালোবাসার কথা আর বলে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? তুমি আমাকে বুঝিয়েছিলে যে ভালোবাসার অনেক রকম ফের আছে। মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা। আমি এখন সেটা বুঝতে পারি। আমি হাসলাম। তুমি এখন পরিণত হয়েছ। এটাই স্বাভাবিক। তুলিও এখন বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। খুব মেধাবী মেয়ে। জাফর হোসেন এখন সত্যিই একজন ভালো বাবা আর স্বামী। সে আমাদের সবার সাথে সময় কাটায়। আমরা একসাথে ঘুরতে যাই, সিনেমা দেখি। এই নতুন ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছে। আমরা সবাই এখন সুখে আছি। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে সেই দিনের কথা যখন রাকিব আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। সেই সময়টা ছিল খুবই অদ্ভুত। কিন্তু সেই অদ্ভুততার মধ্য দিয়েই আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। এখন নুসরাত আমার মতো একজন মা হতে চলেছে। আমি তাকে সব বিষয়ে সাহায্য করি। রাকিব খুব যত্নশীল একজন স্বামী। আমি বুঝতে পারি যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটা শিক্ষা নিয়ে আসে। রাকিবের সেই অদ্ভুত প্রস্তাব আমাদের পরিবারকে ভাঙার বদলে আরও শক্তিশালী করেছে। এখন আমরা সবাই জানি যে ভালোবাসা অনেক রকম হতে পারে। কিন্তু প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে। সেই সীমা রক্ষা করেই আমরা সুখী পরিবার গড়তে পারি। আমার মনে হয় আমাদের এই গল্প অনেকের জন্য একটা শিক্ষা হতে পারে। পরিবারে যদি ভালোবাসা আর যত্নের অভাব থাকে তাহলে অনেক সময় অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু সেই পরিস্থিতি সামলে নিয়ে যদি আমরা আরও ভালো পরিবার গড়তে পারি তাহলে সেটাই হয় আসল সাফল্য। আজ যখন আমি এই গল্প বলছি আমার নাতি আমার কোলে খেলছে।
রাকিব আর নুসরাতের ছেলে। দেখতে হুবহু তার বাবার মতো। রাকিব তার ছেলেকে অনেক ভালোবাসে। কিন্তু সেটা একজন বাবার ভালোবাসা। পরিণত ভালোবাসা। আমি আমার নাতিকে দেখে ভাবি সে বড় হয়ে কেমন হবে? সে কি তার বাবার মতো এত ভালোবাসা দিতে পারবে? আমার বিশ্বাস সে পারবে। কারণ আমাদের পরিবারে এখন সবার মধ্যে সঠিক ভালোবাসা আছে। আমাদের এই গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু জীবনে এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ হল সেই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিই। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এখন খুশি। আমাদের ছোট্ট পৃথিবীতে শান্তি আছে, ভালোবাসা আছে। এই ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছিল একটা রহস্যময় পরিস্থিতি দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্য আমাদের কাছে একটা সুন্দর বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। কুরিয়ার ডেলিভারি ম্যান এসে বলল, ম্যাডাম, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি অবাক হয়ে বললাম, আমার কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর প্যাকেট খুলে দেখি সত্যিই একটা লাল ব্রাইডাল শাড়ি। ছেলে এসে হাসতে হাসতে বলল, কেমন লাগছে মা? আমি রেগে গিয়ে বললাম, তুই এটা কিনেছিস কেন? সে আমার কাছে এসে শাড়িটা ধরে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমি হতবাক হয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি। শাড়ির উপর হাত বুলিয়ে সে বলল, দেখো কত সুন্দর। লাল রং তোমার গায়ে খুব মানাবে। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে অপ্সরীর মতো লাগবে। এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে। সে হেসে বলল, ভালো তো। আমি তোমাকে নিয়ে গর্বিত। কমেন্টে কেউ লিখেছে কবে বিয়ে। সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে মনে হচ্ছিল সত্যিই আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো আমরা কত পারফেক্ট জুটি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তিথি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, ক্লাসে 9-এ পড়ে। আজকের ঘটনাটা এতই অবাক করার মতো যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সকাল ১১টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। গিয়ে দেখি একজন কুরিয়ার ডেলিভারি ম্যান। তিনি বললেন, আপনিই কি তিথি দাস? আমি বললাম, হ্যাঁ। তিনি একটা বড় প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি চমকে গেলাম। বললাম, কিন্তু আমি তো কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। তিনি তার ফাইল দেখে বললেন, ঠিকানা তো সঠিক। তিথি দাস, এই বাড়ি। আমি বললাম, কিন্তু এটা আমার অর্ডার না। তিনি বললেন, ম্যাডাম, রিটার্ন করতে চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করুন। এই বলে তিনি চলে গেলেন। আমি প্যাকেটটা নিয়ে ভাবতে লাগলাম কে এটা পাঠিয়েছে। হতে পারে কোনো ভুল হয়েছে। কিন্তু আমার কৌতূহল হল প্যাকেটটা খুলে দেখার। ভেতরে দেখি সত্যিই একটা অসাধারণ সুন্দর লাল রঙের ব্রাইডাল শাড়ি। এত সুন্দর কাজ যে চোখ ফেরানো যায় না। সোনালি সুতার কাজ, হেভি বর্ডার, দামি পাথরের কাজ। মনে হচ্ছে এটার দাম লাখ টাকার উপরে হবে। এই সময় রাহুল কলেজ থেকে এসে হাসতে হাসতে বলল, কি ব্যাপার মা? কি দেখছ? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে শাড়িটা হাতে নিয়ে দেখে বলল, বাহ মা, এটা তো অসাধারণ। আমি বললাম, কিন্তু আমি এটা অর্ডার করিনি। রাহুল হঠাৎ রহস্যময় হেসে বলল, কেমন লাগছে মা? আমি তার দিকে তাকিয়ে বললাম, মানে? সে শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই শাড়িটা। আমি বললাম, সুন্দর তো, কিন্তু এটা কেন এলো? রাহুল আমার কাছে এসে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমার মুখ থেকে বেরিয়ে গেল, কি বললি? আমি রেগে গিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু রাহুল গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম সিরিয়াস।
আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি। প্রেমের চেয়ে গভীর ভালোবাসি। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, রাহুল তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার হাত ধরে বলল, আমি জানি মা। কিন্তু আমি তোমাকে মা হিসেবে না, একজন নারী হিসেবে ভালোবাসি। আমার পা দুটো কাঁপতে শুরু করল। সে শাড়ির উপর হাত বুলিয়ে বলল, দেখো কত সুন্দর। লাল রং তোমার গায়ে খুব মানাবে। তুমি এতে অপ্সরীর মতো লাগবে। আমার গলা শুকিয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, রাহুল তুই ঠিক আছিস? সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে রানীর মতো লাগবে। আমি বললাম, রাহুল তুই যা বলছিস সেটা খুবই ভুল। কিন্তু সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভুল কি আছে মা? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর নারী। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, পালাতে চাও কেন মা? আমি তোমাকে কোনো কষ্ট দেব না। এই সময় হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো। সে ফোন দেখে বলল, বাহ মা, আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, কি ভিডিও? সে তার ফোনের স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই যে দেখো, আমি আর তুমি রান্নাঘরে রান্না করছি। কত সুন্দর লাগছে আমাদের। আমি দেখি সত্যিই আমাদের একটা ভিডিও আছে যেখানে আমরা দুজনে হাসছি, রান্না করছি। আমি চিৎকার করে বললাম, এটা তুই কবে ভিডিও করলি? এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। আমি দেখি ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। সবাই আমাদের ভালোবাসার গল্প জানতে চায়। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে, আমার সম্মান চলে যাবে। সে হেসে বলল, ভালো তো, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি কত ভালোবাসি তোমাকে। আমি কমেন্ট দেখি কেউ লিখেছে, কবে বিয়ে? সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল, শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, রাহুল তুই কি করছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো মা, আমরা কত পারফেক্ট জুটি। আমাদের বয়সের ব্যবধান মোটেই বেশি না। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এখন আর লুকানোর কিছু নেই। তার শ্বাস আমার গলায় লাগছিল। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, সরে যা আমার কাছ থেকে। কিন্তু সে আমাকে ছাড়ল না, বরং আরও কাছে এসে বলল, মা, তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি তোমাকে ছাড়ব না। এই সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দৌড়ে গিয়ে দেখি আমার স্বামী বিকাশ দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে বললেন, তিথি, তুমি কেন এত ঘেমে গেছ? আমি তাড়াতাড়ি বললাম, কিছু না। তুমি এত তাড়াতাড়ি এলে কেন? বিকাশ বলল, অফিস থেকে ছুটি নিয়ে এলাম। আজ আমাদের কিছু জরুরি কথা বলার আছে। এই সময় রাহুল এসে হাজির। সে খুব স্বাভাবিকভাবে বাবাকে বলল, বাবা কেমন আছো? বিকাশ রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রাহুল বলল, বলো বাবা। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি তুমিও বসো। আমরা সবাই বসলাম। বিকাশ গম্ভীর হয়ে বলল, রাহুল, আমি জানি তুই বড় হয়েছিস, কিন্তু তোর মধ্যে কিছু পরিবর্তন দেখছি যেটা আমার ভালো লাগছে না। রাহুল বলল, কী রকম পরিবর্তন? বিকাশ বলল, তুই তোর মায়ের সাথে অস্বাভাবিক ব্যবহার করছিস। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল খুব শান্তভাবে বলল, আমি মায়ের সাথে কোনো অস্বাভাবিক ব্যবহার করিনি। বিকাশ রাগত স্বরে বলল, করিসনি? তাহলে ইউটিউবে যে ভিডিও আপলোড করেছিস সেটা কি? রাহুল অবাক হওয়ার ভান করে বলল, কোনো ভিডিও? বিকাশ তার ফোন বের করে ভিডিওটা দেখাল। বলল, এই ভিডিওতে তুই তোর মাকে নিয়ে এমন কিছু বলেছিস যেটা একজন ছেলের বলা উচিত না। রাহুল হেসে বলল, বাবা, তুমি ভুল বুঝেছ। এটা শুধু একটা ভিডিও। আমরা কন্টেন্ট তৈরি করছিলাম। বিকাশ রেগে বলল, কন্টেন্ট? এই ধরনের কন্টেন্ট তৈরি করার দরকার কি? রাহুল বলল, বাবা, এখন সবাই এই ধরনের ভিডিও বানা। এতে আয়ও হয়। আমি বললাম, রাহুল, তুই ভিডিওটা ডিলিট করে দে। কিন্তু রাহুল বলল, না মা, এটা থাকবে। বিকাশ খুব রেগে গেল। বলল, রাহুল, তুই এখনই ভিডিওটা ডিলিট করবি। রাহুল বলল, আমি ডিলিট করব না। এই বলে সে উঠে তার রুমে চলে গেল। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি, রাহুলের সাথে কি হয়েছে? সে এত বদলে গেল কেন? আমি বললাম, আমি জানি না।
হঠাৎ করে এমন ব্যবহার শুরু করেছে। এই সময় প্রিয়া স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের দেখে বলল, কি হয়েছে? সবাই এত টেনশনে কেন? আমি বললাম, কিছু না মা। প্রিয়া বলল, আম্মু, রাহুল ভাই কি করেছে? সবাই তার নামে কথা বলছে স্কুলে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়া বলল, আমার বন্ধুরা বলছে রাহুল ভাই ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে যেখানে তুমি আর সে। কথা শেষ করতে পারল না। বিকাশ বলল, দেখো তিথি, বিশ্বাসটা কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখনই কিছু করতে হবে। আমি বললাম, কি করব? বিকাশ বলল, রাহুলকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই সময় রাহুল আবার এসে হাজির। সে বলল, কাকে বের করে দেবে বাবা? বিকাশ বলল, তোকে। তুই এই বাড়িতে থাকতে পারবি না। রাহুল হেসে বলল, কেন? আমি কি এমন অন্যায় করেছি? বিকাশ বলল, তুই তোর মাকে নিয়ে যে ভিডিও বানিয়েছিস সেটা অন্যায় না। রাহুল বলল, আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করেছি। এই কথা শুনে বিকাশ একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ সবাই নীরব থাকার পর রাহুল বলল, বাবা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা যা তোমরা ভাবছ তা নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? রাহুল বলল, মা, আমি একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করি। আমরা সামাজিক সমস্যা নিয়ে ভিডিও বানাই। এই ভিডিওটাও একটা এক্সপেরিমেন্ট ছিল। বিকাশ বলল, কী রকম এক্সপেরিমেন্ট? রাহুল বলল, আমরা দেখতে চেয়েছিলাম যে কিভাবে মানুষ এই ধরনের কন্টেন্টে রিয়্যাক্ট করে। আসলে এটা একটা সামাজিক পরীক্ষা। আমি বললাম, কিন্তু তুই তো আমাকে সত্যিই বিয়ে করার কথা বলেছিলি। রাহুল হেসে বলল, মা, সেটা অভিনয় ছিল। আমি অভিনেতা হতে চাই। আমার অ্যাক্টিং কেমন লেগেছে? প্রিয়া বলল, তাহলে তুমি আম্মুকে সত্যিই বিয়ে করতে চাও না? রাহুল বলল, আরে পাগল। আমি মাকে মা হিসেবেই ভালোবাসি। আমি কখনো এমন কিছু ভাবতে পারি না। বিকাশ রাগত স্বরে বলল, কিন্তু তুই এই ধরনের এক্সপেরিমেন্ট করার আগে আমাদের বলতে পারতিস। রাহুল বলল, বাবা, আমি বলতে চেয়েছিলাম। কিন্তু মা রাজি হতো না। তাই আমি তাকে না বলেই ভিডিও বানিয়েছি। আমি বললাম, কিন্তু আমি তো জানতাম না এটা অভিনয়। রাহুল বলল, হ্যাঁ মা, তাই তো তোমার রিয়াকশনটা এত ন্যাচারাল হয়েছে। আমাদের প্রজেক্টের জন্য এটা পারফেক্ট ছিল। বিকাশ বলল, তাহলে ব্রাইডাল ড্রেসটা কে পাঠিয়েছে? রাহুল বলল, সেটাও আমাদের প্রপোজ টিমের কাজ। আমরা পুরো সিনারিওটা প্ল্যান করেছিলাম। আমি বললাম, কিন্তু তুই আমাকে কিছুই বলিসনি। রাহুল বলল, মা, যদি আগে বলতাম তাহলে তুমি এভাবে রিয়াক্ট করতে না। আমাদের এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যেত। প্রিয়া হঠাৎ বলল, তাহলে স্কুলের বন্ধুরা যা বলেছে? রাহুল বলল, তারাও ভুল বুঝেছে। আসলে আমাদের ভিডিওটা এত রিয়েল লেগেছে যে সবাই মনে করেছে এটা সত্যি। বিকাশ চিন্তিত হয়ে বলল, কিন্তু রাহুল, এই ধরনের কন্টেন্ট দিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়া ঠিক না। রাহুল বলল, বাবা, আমরা এখন একটা ভিডিও বানাবো যেখানে সব ব্যাখ্যা করব। মানুষ বুঝে যাবে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। আমি বললাম, কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম তুই সত্যি। কথা শেষ করতে পারলাম না। রাহুল আমার কাছে এসে বলল, সরিমা, আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে। বিকাশ বলল, এই ধরনের এক্সপেরিমেন্টের জন্য পরিবারকে ব্যবহার করা ঠিক না। রাহুল বলল, আমি বুঝতে পারছি বাবা। আমি আর এমন কিছু করব না। প্রিয়া বলল, ভাইজা, তুমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছ। আমিও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। রাহুল হেসে বলল, থ্যাঙ্কস প্রিয়া। আমার অ্যাক্টিং স্কিল কেমন? আমি বললাম, রাহুল, এই ভিডিওটা এখনই ডিলিট করে দে। নইলে মানুষ আরও ভুল বুঝবে। রাহুল বলল, হ্যাঁ মা, আমি এখনই ডিলিট করছি। আর একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাবো। বিকাশ বলল, আগামীতে এই ধরনের কোনো কিছু করার আগে আমাদের সাথে আলোচনা করবি। রাহুল বলল, অবশ্যই বাবা। আমি প্রমিস করছি। এই সময় হঠাৎ রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো রিয়া। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। লক্ষ লক্ষ ভিউ এসেছে। আমরা সবাই তার কথা শুনছিলাম। ফোনের উপাস থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছিল। রাহুল বলল, হ্যাঁ, আমার পরিবার এখন জেনে গেছে। আমি সব বলেছি। ফোন রেখে রাহুল আমাদের বলল, এটা ছিল রিয়া। সে আমাদের থিয়েটার গ্রুপের লিডার। সে বলছে আমাদের এক্সপেরিমেন্টটা খুব সফল হয়েছে। আমি বললাম, কিন্তু এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কী ছিল? রাহুল বলল, মা, আমরা দেখতে চেয়েছিলাম যে সামাজিক মাধ্যমে কিভাবে বিতর্কিত কন্টেন্ট ভাইরাল হয় এবং মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। বিকাশ বলল, এটা একটা ভালো গবেষণার বিষয় হতে পারে। কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। রাহুল বলল, আমিও এখন বুঝতে পারছি বাবা। প্রিয়া বলল, ভাইজা, তুমি কি সত্যিই অভিনেতা হতে চাও?
রাহুল বলল, হ্যাঁ প্রিয়া। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এই থিয়েটার গ্রুপটা আমার প্র্যাকটিসের জন্য। আমি বললাম, তাহলে তুই কেন আমাদের বলিসনি? রাহুল বলল, মা, আমি ভেবেছিলাম তোমরা সাপোর্ট করবে না। তোমরা তো চাও আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। বিকাশ বলল, রাহুল, তুই যদি সত্যি এই লাইনে কেরিয়ার বানাতে চাস, আমরা সাপোর্ট করব। কিন্তু এই ধরনের বিতর্কিত কন্টেন্ট বানিয়ে না। রাহুল খুশি হয়ে বলল, সিরিয়াসলি বাবা? তোমরা আমাকে সাপোর্ট করবে? আমি বললাম, হ্যাঁ রাহুল। তুই যেটা ভালোবাসিস সেটাই করিস। কিন্তু সৎভাবে করিস। এই সময় আবার রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো, ওপাশ থেকে কেউ বলল, আমি স্টার প্লাস চ্যানেল থেকে বলছি। আপনার ভিডিওটা আমরা দেখেছি। আমরা আপনাকে একটা অডিশনের জন্য ডাকতে চাই। রাহুল অবাক হয়ে আমাদের দিকে তাকাল। তারপর ফোনে বলল, সিরিয়াসলি? আমাকে অডিশনের জন্য ডাকছেন? ওপাশের ব্যক্তি বলল, হ্যাঁ। আপনার অ্যাক্টিং স্কিল খুবই ভালো। আমাদের একটা নতুন সিরিয়ালে কাজ আছে। ফোন রেখে রাহুল উত্তেজিত হয়ে বলল, বাবা, মা আমাকে টিভি সিরিয়ালে কাজের জন্য ডাকছে। আমি অবিশ্বাস্য চোখে বললাম, সত্যি? রাহুল বলল, হ্যাঁ মা। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিকাশ বলল, কিন্তু রাহুল, তুই নিশ্চিত তো যে এটা কোনো ফ্রড না? রাহুল বলল, বাবা, তারা আমাকে তাদের অফিসে আসতে বলেছে। আমি গিয়ে দেখব। প্রিয়া খুশিতে চিৎকার করে বলল, ভাইজা টিভিতে আসবে। আমি বললাম, কিন্তু এই বিতর্কিত ভিডিওর কারণে তোর ক্যারিয়ারে কোনো সমস্যা হবে না তো? রাহুল বলল, মা, আমি এখনই একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাচ্ছি। আমি সবকিছু পরিষ্কার করে দেব। তারপর সে তার ফোন বের করে আমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও রেকর্ড করতে শুরু করল। ভিডিওতে রাহুল বলল, হ্যালো সবাই। আমি রাহুল। আজ সকালে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা নিয়ে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, সেটা ছিল একটা সামাজিক এক্সপেরিমেন্ট। তারপর সে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বলল, এরা আমার পরিবার। আমার বাবা, মা আর বোন। আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা একজন সন্তান হিসেবে। আমি কখনোই অন্য কোনোভাবে তাকে দেখি না। আমিও ভিডিওতে বললাম, হ্যাঁ, রাহুল আমার ছেলে। সে একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করে। আজকের ভিডিওটা ছিল তাদের একটা প্রজেক্টের অংশ। বিকাশও বলল, আমরা পরিবার হিসেবে রাহুলকে সাপোর্ট করি। কিন্তু আমরা চাই সে সৎ এবং ইতিবাচক কন্টেন্ট তৈরি করুক। প্রিয়া বলল, আমার ভাই খুব ভালো অ্যাক্টিং পারে। সে একদিন বড় অভিনেতা হবে। ভিডিও রেকর্ড করার পর রাহুল সেটা আপলোড করল। খুব তাড়াতাড়ি ভিডিওটাতে অনেক লাইক আর পজিটিভ কমেন্ট আসতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কয়েকদিন পর রাহুল টিভি চ্যানেলের অফিসে গিয়ে অডিশন দিল। তার অ্যাক্টিং খুবই ভালো লাগল প্রোডাকশন টিমের। তারা তাকে একটা সিরিয়ালে সেকেন্ড লিডের রোল দিল। এখন রাহুল নিয়মিত শুটিংয়ে যায়। সে খুবই খুশি যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা পরিবার হিসেবে তাকে সাপোর্ট করছি। রাহুলের এই ঘটনা থেকে আমরা সবাই কিছু শিখেছি। আমরা বুঝেছি যে সামাজিক মাধ্যমে যে কোনো কন্টেন্ট খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তাই কন্টেন্ট তৈরি করার সময় খুব সতর্ক থাকতে হয়। রাহুল এখন তার থিয়েটার গ্রুপের সাথে পজিটিভ এবং শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করে। সে বুঝে গেছে যে বিতর্কিত কন্টেন্ট দিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য ভালো কাজ করতে হয়। আমিও এই ঘটনা থেকে শিখেছি যে আজকের যুগের ছেলেমেয়েরা খুব ক্রিয়েটিভ। তারা নতুন নতুন উপায়ে নিজেদের প্রকাশ করতে চায়। আমাদের তাদের বুঝতে হবে এবং সাপোর্ট করতে হবে। এখন আমাদের পরিবারে আগের মতোই শান্তি। রাহুল তার ক্যারিয়ার নিয়ে খুশি, প্রিয়া তার পড়াশোনায় মনোযোগী, আর বিকাশ আর আমি আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করছি। রাহুলের ব্রাইডাল ড্রেসের ঘটনাটা এখন আমাদের পরিবারের একটা মজার স্মৃতি। আমরা মাঝে মাঝে এই নিয়ে হাসাহাসি করি। রাহুল বলে, মা, আমার প্রথম ভাইরাল ভিডিওটা ছিল তোমাকে নিয়ে। আমি বলি, তুই এখন বিখ্যাত অভিনেতা, তাই আর আমাকে লাগে না। এভাবেই শেষ হলো আমাদের এই অদ্ভুত কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা বুঝলাম যে পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথা বলা কত গুরুত্বপূর্ণ। যদি রাহুল আগে থেকেই আমাদের তার পরিকল্পনার কথা বলত, তাহলে এত চিন্তাভাবনার মধ্য দিয়ে যেতে হতো না। এখন রাহুল যখন কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করে, সে আমাদের আগে বলে। আমরাও তার সৃজনশীলতাকে উৎসাহ দেই, তবে সেটা যেন নৈতিক হয় সেদিকে খেয়াল রাখি। এই ঘটনা আমাকে আরও শিখিয়েছে যে আজকের ডিজিটাল যুগে প্রতিটি পরিবারে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাবা মা হিসেবে আমাদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকতে হবে।
রাহুলের সিরিয়ালটা এখন খুবই জনপ্রিয়। সে একজন তরুণ অভিনেতা হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে। তার ভক্তরা তাকে খুব ভালোবাসে। আমরা পরিবার হিসেবে তার সফলতায় খুব গর্বিত। প্রিয়াও তার ভাইয়ের দেখাদেখি অভিনয়ে আগ্রহ দেখাচ্ছে। সে স্কুলের নাটকে অংশ নেয়। হয়তো একদিন সেও এই ক্ষেত্রে কাজ করবে। বিকাশ এখন রাহুলের ক্যারিয়ার নিয়ে আর চিন্তা করে না। সে বুঝেছে যে সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করাই বাবা মায়ের প্রধান কাজ। আর আমি এখন আরও বেশি করে বুঝি যে পারিবারিক বন্ধনের শক্তি কত বড়। যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি পরিবারের সবাই মিলে একসাথে থাকে। রাহুলের সেই ব্রাইডাল ড্রেসটা এখনও আমাদের কাছে আছে। সেটা এখন আমাদের এই স্মৃতির প্রতীক। কখনো কখনো আমি সেটা দেখে হাসি। ভাবি কত বড় ভুল বোঝাবুঝি থেকে কত বড় একটা সুযোগ তৈরি হলো রাহুলের জন্য। জীবনটা সত্যিই অদ্ভুত। কখন কোথা থেকে কি হয়ে যায় কেউ জানে না। রাহুলের এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা এখন একে অপরের সাথে আরও বেশি কথা বলি, আরও বেশি সময় কাটাই। এভাবেই শেষ হয় আমাদের এই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় অভিজ্ঞতার গল্প। একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত হয়ে গেল একটা সুন্দর পারিবারিক গল্প। আমরা সবাই এই ঘটনা থেকে কিছু না কিছু শিখেছি এবং আরও ভালো মানুষ হয়েছি। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করত ইউসুফ নামে এক যুবক। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক বেশি পরিপক্ব করে তুলেছিল। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধেই এসে পড়েছিল। ইউসুফের মা আমিনা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকিরে তার দিন কাটত। কিন্তু ইউসুফ ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাচ্ছিল। জীবনের চাপে, অর্থের অভাবে তার মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল, আল্লাহ যদি সত্যিই আছেন তাহলে তাদের এত কষ্ট কেন? একদিন সকালে ইউসুফ তার মায়ের কাছে এসে বলল, আম্মা, আমি শহরে গিয়ে কাজ খুঁজব। এখানে থেকে আর চলছে না গিয়ে। আমিনা দুশ্চিন্তিত হয়ে পড়লেন। বেটা, শহরে গেলে তো আর নামাজ কালাম থাকবে না। পাপের পথে পা বাড়াবে না তো? ইউসুফ একটু বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব নিয়ে ভাবার সময় নেই। আগে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করতে হবে গুই। আমিনার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তিনি শুধু দোয়া করতে পারেন, আল্লাহ তায়ালা যেন তোমাকে সঠিক পথ দেখান। পরদিন ভোরে ইউসুফ একটি ছোট্ট বোঝা নিয়ে শহরের দিকে রওনা দিল। মায়ের কান্নার আওয়াজ তার কানে বাজছিল, কিন্তু সে পিছনে তাকাল না। দ্বিতীয় অধ্যায়, শহরের প্রলোভন। দামেস্কের ব্যস্ত বাজারে ইউসুফ এসে পৌঁছাল। চারিদিকে মানুষের ভিড়, দোকানপাটের আওয়াজ আর অর্থের গন্ধ। এই শহরে অনেক সুযোগ আছে, যারা চালাক তারা সহজেই অর্থ উপার্জন করতে পারে। প্রথম কয়েকদিন ইউসুফ বিভিন্ন দোকানে কাজ খুঁজে বেড়াল। অবশেষে একটি কাপড়ের দোকানের সহকারী হিসেবে কাজ পেল। দোকানের মালিক আবু বকর একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সততার সাথে ব্যবসা করতেন। শুরুর দিকে ইউসুফ আবু বকরের ধর্মীয় কার্যকলাপে বিরক্ত বোধ করত। নামাজের সময় হলে দোকান বন্ধ করে দেওয়া, কাস্টমারদের সাথে সততার কথা বলা, এসব তার কাছে অহেতুক মনে হতো। আঙ্কেল, এভাবে ব্যবসা করলে তো লাভ হবে না, একদিন ইউসুফ বলল। আবু বকর হেসে বললেন, বেটা, দুনিয়ার লাভের চেয়ে আখিরাতের লাভ বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যেটুকু দিয়েছেন সেটাই যথেষ্ট। কিন্তু ইউসুফের মন এসব কথায় সান্ত্বনা পেত না। সে দেখতে পেত অন্য দোকানিরা কিভাবে গ্রাহকদের ঠকিয়ে বেশি দাম নিচ্ছে, কিভাবে নকল জিনিস বিক্রি করে বেশি লাভ করছে। তার মনে হতে লাগল সততা হল দুর্বলতার লক্ষণ। ধীরে ধীরে ইউসুফ আবু বকরের অগোচরে ছোটখাট অসততার পথে পা বাড়াতে লাগল। কাস্টমারদের কাছে কাপড়ের দাম বেশি বলা, মানের ব্যাপারে মিথ্যা কথা বলা, এসব তার কাছে স্বাভাবিক হয়ে গেল। এভাবে কয়েক মাস কেটে গেল। ইউসুফ নামাজ পড়া ছেড়ে দিয়েছিল, কুরআন স্পর্শ করত না। মায়ের চিঠির উত্তর দিতেও অবহেলা করতে লাগল। একদিন রাতে ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারিদিকে ভয়ঙ্কর শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল নূর দেখা গেল, আর সেই নূর থেকে একটি আওয়াজ এল, ইউসুফ, তুমি কোনো পথে চলেছ? ইউসুফ ঘুম থেকে উঠে ঘামতে ঘামতে। তার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল। কিন্তু সকাল হলেই সে আবার স্বাভাবিক হয়ে গেল। তৃতীয় অধ্যায়, পতনের শুরু।
ইউসুফ যখন আরও বেশি অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিল তখন তার সাথে দেখা হল কামালের সাথে। কামাল ছিল তার সমবয়সী এক যুবক যে বিভিন্ন অবৈধ কাজকর্মের সাথে জড়িত ছিল। ইউসুফ ভাই, তুমি এই ছোট্ট দোকানে কাজ করে কি হবে? কামাল একদিন বলল। আমার সাথে আসো, বড় ব্যবসা করব। দ্রুত অর্থ উপার্জনের অনেক পথ আছে কি? প্রথমে ইউসুফ দ্বিধায় পড়ল। কিন্তু কামাল যখন তাকে বিভিন্ন লোভনীয় প্রস্তাবের কথা বলল তখন সে রাজি হয়ে গেল। আবু বকরের কাছে ইস্তফা দিয়ে ইউসুফ কামালের সাথে নতুন ব্যবসা শুরু করল। প্রথমে মনে হল সব ঠিকঠাক চলছে, টাকা আসছে, জীবনযাত্রার মান বাড়ছে। কিন্তু ধীরে ধীরে ইউসুফ বুঝতে পারল যে তারা যা করছে তা সম্পূর্ণ অবৈধ। তারা নকল দলিল তৈরি করত, মানুষকে ঠকিয়ে তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করত। কিন্তু এতটা দূর এসে ইউসুফ আর ফিরে যেতে পারছিল না। প্রতিদিন নতুন নতুন পাপের মধ্যে জড়িয়ে পড়ছিল। একদিন মায়ের চিঠি এল। আমিনা লিখেছিলেন, বেটা, তোমার খবর পাচ্ছি না কেন? তুমি কি ভালো আছো? আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন গু। চিঠি পড়ে ইউসুফের চোখে পানি এসে গেল। মায়ের মুখটা তার মনে পড়ল। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে এসব আবেগ তার কাজে বাধা। রাতের বেলা ইউসুফ আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখল। এবার সে দেখল যে একটি গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এক পা এগিয়ে গেলেই খাদে পড়ে যাবে। আবার সেই নূরের আওয়াজ শুনল, ইউসুফ, এখনো সময় আছে, ফিরে এসো। কিন্তু দিনের আলো এসব স্বপ্নের কথা ইউসুফ ভুলে যেত। চতুর্থ অধ্যায়, বিপদের মুখে। কয়েক মাস পর ইউসুফ এবং কামালের কার্যকলাপ স্থানীয় কর্তৃপক্ষের নজরে আসল। তারা যে নকল দলিল তৈরি করেছিল এবং মানুষদের যেভাবে ঠকিয়েছিল তার প্রমাণ পাওয়া গেল। একদিন ভোরবেলা পুলিশ ইউসুফের থাকার জায়গায় এসে হাজির। তাকে গ্রেফতার করল। কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে ইউসুফ প্রথমবারের মতো নিজের জীবনের দিকে তাকাল। কি করেছে সে? কোথায় এসে পৌঁছেছে? মায়ের মুখ তার সামনে ভেসে উঠল। সেই সহজ সরল জীবন, সেই শান্তি, সব হারিয়ে ফেলেছে। কারাগারে থাকাকালীন ইউসুফের সাথে পরিচয় হল উস্তাদ আহমদের সাথে। উস্তাদ আহমদ একজন আলেম ছিলেন যিনি রাজনৈতিক কারণে কারাগারে বন্দী ছিলেন। প্রথম দিকে ইউসুফ উস্তাদের কথাবার্তা এড়িয়ে চলত। কিন্তু উস্তাদ আহমদ তার প্রতি সদয় ব্যবহার করতেন, তাকে খাবার ভাগ করে দিতেন। একদিন রাতে ইউসুফ কাঁদতে কাঁদতে উস্তাদ আহমদের কাছে গিয়ে বলল, উস্তাদ, আমি কি ভুল করেছি? কেন আমার জীবনটা এরকম হয়ে গেল? উস্তাদ আহমদ তার মাথায় হাত রেখে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন না। তুমি কি সত্যিই অনুতপ্ত? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। উস্তাদ, আমি আমার আম্মাকে কষ্ট দিয়েছি। অনেক মানুষকে ঠকিয়েছি। আমি একজন খারাপ মানুষ হয়ে গেছি। না বেটা, উস্তাদ আহমদ বললেন। তুমি খারাপ কাজ করেছ কিন্তু তুমি খারাপ মানুষ নও। আল্লাহর কাছে তওবা কর, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন কি। পঞ্চম অধ্যায়, তওবার পথ। উস্তাদ আহমদের কথায় ইউসুফের মনে একটা পরিবর্তন এল। সে আবার নামাজ পড়তে শুরু করল, কুরআন তিলাওয়াত করত। উস্তাদ তাকে ইসলামের সুন্দর শিক্ষাগুলো বুঝিয়ে দিতেন। ইউসুফ, তুমি কি জান হরত ইউসুফ আগ এর কাহিনী? একদিন উস্তাদ জিজ্ঞাসা করলেন। খুব একটা জানি না উস্তাদ। হরত ইউসুফ আগ এর জীবনেও অনেক পরীক্ষা এসেছিল। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অভিযোগে কারাগারেও গিয়েছিলেন। কিন্তু তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। শেষে আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়েছিলেন। ইউসুফ মনোযোগ দিয়ে শুনল। দেখ বেটা, উস্তাদ চালিয়ে গেলেন, জীবনে কঠিন সময় আসবেই। কিন্তু সেই সময়গুলো আমাদের পরীক্ষা করার জন্য। যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের সাহায্য করেন। কারাগারে থাকাকালীন ইউসুফ প্রতিদিন তওবা করত, কান্নাকাটি করত। সে বুঝতে পারল যে তার জীবনের সব কষ্টের কারণ হল আল্লাহ থেকে দূরে থাকা। একদিন রাতে ইউসুফ একটি সুন্দর স্বপ্ন দেখল। সে দেখল যে একটি সবুজ বাগানে হাঁটছে, চারিদিকে ফুলের সুগন্ধ। তার মা তার জন্য অপেক্ষা করছেন। মায়ের মুখে হাসি, চোখে ভালোবাসা। স্বপ্ন থেকে উঠে ইউসুফ বুঝল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়, মুক্তি ও নতুন জীবন। 6 মাস পর ইউসুফের মামলার বিচার হল। যেহেতু সে নতুন অপরাধী ছিল এবং সত্যিকারের অনুতাপ প্রকাশ করেছিল, আদালত তাকে মুক্তি দিল। তবে শর্ত ছিল যে সে যাদের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
কারাগার থেকে বেরিয়ে ইউসুফ সোজা আবু বকরের দোকানে গেল। আবু বকর তাকে দেখে অবাক হলেন। ইউসুফ, তুমি কেমন আছো বেটা? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। আঙ্কেল, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার কাজ ছেড়ে দিয়ে খারাপ পথে গিয়েছিলাম। এখন আমি বুঝেছি আপনি কত সৎ একজন মানুষ গো। আবু বকর তাকে আলিঙ্গন করলেন। বেটা, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। এটাই বড় কথা গো। আঙ্কেল, আপনি আমাকে আবার কাজ দেবেন? আমি ধীরে ধীরে সবার ক্ষতিপূরণ দিতে চাই। আবু বকর খুশি হয়ে বললেন, অবশ্যই বেটা। তবে এবার তুমি আমার পার্টনার হবে। আমি দেখেছি তোমার মধ্যে পরিবর্তন এসেছে গু। সপ্তম অধ্যায়, ঘরে ফেরা। কয়েক মাস পরে ইউসুফ যথেষ্ট অর্থ জমিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মা আমিনার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। প্রতিদিন তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। গ্রামে পৌঁছে ইউসুফ দেখল তার মা আরও দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু তাকে দেখে তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। আম্মা, আমি ফিরে এসেছি, ইউসুফ মায়ের কাছে বসে বলল। আমিনা ছেলের হাত ধরে বললেন, বেটা, আমি জানতাম আল্লাহ একদিন তোমাকে ফিরিয়ে আনবেন। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। ইউসুফ মায়ের কাছে তার জীবনের সব ঘটনা খুলে বলল। কিভাবে সে ভুল পথে গিয়েছিল, কিভাবে আল্লাহর রহমতে ফিরে এসেছে। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমিনা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, আমি তো কখনো তোমার উপর রাগ করিনি। আমি জানতাম আল্লাহ তোমাকে হেদায়েত দেবেন গু। অষ্টম অধ্যায়, সেবার জীবন। ইউসুফ এখন তার মায়ের সেবায় নিয়োজিত হল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। গ্রামের মানুষদের সাহায্য করার চেষ্টা করত। গ্রামে একটি ছোট্ট মাদ্রাসা ছিল। ইউসুফ সেখানে বাচ্চাদের পড়াতে শুরু করল। শিশুদের মুখে হাসি দেখে তার মনে শান্তি আসত। উস্তাদ, আপনি আমাদের হরত ইউসুফ এর গল্প বলুন, একদিন একটি বাচ্চা বলল। ইউসুফ হেসে বলল, হরত ইউসুফ ছিলেন অনেক সুন্দর এবং নেক মানুষ। তিনি সব ধরনের বিপদাপদের মুখেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন গু। আর আপনার নাম তো ইউসুফ, আরেক বাচ্চা বলল। ইউসুফ একটু লজ্জা পেল। হ্যাঁ, কিন্তু আমি হরত ইউসুফ এর মতো ভালো নই। আমি অনেক ভুল করেছি। কিন্তু আপনি তো এখন ভালো মানুষ হয়েছেন, বাচ্চারা বলল। ইউসুফের চোখে পানি এসে গেল। সত্যিই আল্লাহর রহমত কত বিস্ময়কর। নবম অধ্যায়, নতুন পরিবার। 2 বছর পর গ্রামের এক ধার্মিক পরিবার ইউসুফের কাছে তাদের মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এল। ফাতেমা ছিল একজন সুন্দর, শিক্ষিত এবং ধার্মিক মেয়ে। ইউসুফ প্রথমে দ্বিধায় পড়ল। আমি তো অনেক পাপ করেছি। আমি কি একটি ভালো মেয়ের যোগ্য? আমিনা বললেন, বেটা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন তুমি একজন নেক মানুষ। বিয়ে করে সংসার পাতু। ইউসুফ ইস্তেখারা করে সিদ্ধান্ত নিল। বিয়ের দিন গ্রামের সবাই খুশি হল। সবাই ইউসুফের পরিবর্তন দেখে অবাক হয়েছিল। ফাতেমার সাথে ইউসুফের জীবন আরও সুন্দর হয়ে উঠল। তারা দুজনে মিলে আল্লাহর ইবাদত করত, গরিব দুঃখীদের সাহায্য করত। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হল। তারা তার নাম রাখল আহমদ, উস্তাদ আহমদের নামে, যিনি ইউসুফকে সঠিক পথ দেখিয়েছিলেন। 10ম অধ্যায়, প্রতিদানের সময়। ইউসুফ এখন একটি সুখী সংসার নিয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু তার মনে একটা কাজ বাকি ছিল। সে যাদের ক্ষতি করেছিল তাদের সবার কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিতে চাইত। একদিন সে শহরে গেল সেই মানুষগুলোর খোঁজে যাদের সে ঠকিয়েছিল। প্রথমে গেল হাজী সাহেবের কাছে, যার জমির নকল দলিল তারা তৈরি করেছিল। হাজী সাহেব, আমি ইউসুফ। আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনার ক্ষতি করেছি। ইউসুফ তার সামনে একটি থলে রেখে দিল। হাজী সাহেব প্রথমে চিনতে পারেননি। তারপর মনে পড়তেই রাগে ফেটে পড়লেন। তুই আমার কত ক্ষতি করেছিস। জি হাজী সাহেব, আমি জানি। আমি আপনার সব ক্ষতি পূরণ করতে চাই। এই টাকা নিন, ইউসুফ বিনয়ের সাথে বলল। হাজী সাহেব টাকার থলেটা দেখে অবাক হলেন। এত টাকা কোথায় পেল? তুই এত টাকা কোথায় পেলি? হাজী সাহেব, আমি এখন সৎ উপায়ে কাজ করি। গত 3 বছর ধরে জমিয়েছি। আমি সত্যিই অনুতপ্ত। হাজী সাহেবের মনটা নরম হয়ে গেল। বেটা, তুই সত্যিই পরিবর্তন হয়েছিস। আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন, আমিও মাফ করে দিলাম। কিন্তু এত টাকা আমি নেব না।
যেটুকু ক্ষতি হয়েছিল সেটুকুই যথেষ্ট। এভাবে ইউসুফ একে একে সবার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ দিল। কেউ কেউ রাগ করল, কিন্তু ইউসুফের আন্তরিকতা দেখে শেষে সবাই ক্ষমা করে দিল। একাদশ অধ্যায়, কামালের সাথে দেখা। একদিন বাজারে গিয়ে ইউসুফের সাথে দেখা হল কামালের সাথে। কামাল এখন আরও খারাপ হয়ে গিয়েছিল। তার চোখে মুখে পাপের ছাপ স্পষ্ট। ইউসুফ, তুই এখানে কি করছিস? কামাল বলল। কামাল, তুমি কেমন আছো? ইউসুফ সদয় গলা জিজ্ঞাসা করল। আরে, তুই কি একেবারে সাধু হয়ে গেছিস নাকি? কামাল ঠাট্টা করে বলল। চল, আবার কিছু কাজ করি। কামাল, আমি এখন ভিন্ন পথে চলি। তুমিও এই পথ ছেড়ে দাও। এতে মঙ্গল নেই গু। কামাল হেসে বলল, ধর্মের ভূত তোর মাথায় চেপে বসেছে। দেখ, আমি কত আরাম করে আছি। সে তার দামি পোশাক এবং গহনা দেখাল। কিন্তু তোমার মনে কি শান্তি আছে? ইউসুফ জিজ্ঞাসা করল। কামাল একটু থামল। শান্তিটান্তি দিয়ে কি হবে? টাকা পয়সা থাকলেই সব সুখ। ইউসুফ বুঝল কামালকে এখনও হেদায়েত হয়নি। সে শুধু বলল, কামাল, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখান। কামাল বিরক্ত হয়ে চলে গেল। দ্বাদশ অধ্যায়, শিক্ষা বিস্তার। ইউসুফ এখন গ্রামে একটি ছোট্ট ইসলামিক স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে লাগল। সে চাইত গ্রামের বাচ্চারা যেন দুনিয়া এবং দিনের শিক্ষা দুটোই পায়। ফাতেমা তার স্বামীর স্বপ্নে সাহায্য করতে চাইল। আমরা মিলে একটা স্কুল করতে পারি। আমি মেয়েদের পড়াব। গ্রামের মানুষ প্রথমে দ্বিধায় পড়ল। কিন্তু ইউসুফের সততা এবং নেক চরিত্র দেখে তারা সমর্থন দিল। ধীরে ধীরে স্কুলটি গড়ে উঠল। ইউসুফ শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, বিজ্ঞান, ইতিহাসও পড়াতেন। তিনি চাইতেন শিশুরা যেন ভারসাম্যপূর্ণ শিক্ষা পায়। উস্তাদ, আপনি এত ভালো কেন? একদিন একটি বাচ্চা জিজ্ঞাসা করল। ইউসুফ হেসে বলল, আমি ভালো নই বেটা। আল্লাহর রহমতেই আমি এই জীবন পেয়েছি। তোমরাও আল্লাহকে ভালোবাস, ভালো কাজ করব। স্কুলে শিশুরা শুধু পড়াশোনাই করত না, তারা গরিব মানুষদের সাহায্য করত, বৃদ্ধদের সেবা করত। ইউসুফ তাদের শিখিয়েছিল যে জ্ঞান অর্জনের সাথে সাথে মানুষের সেবা করাও গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ অধ্যায়, মায়ের বিদায়। ইউসুফের মা আমিনার বয়স এখন ৭০ হয়েছে। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট যে তার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। একদিন সকালে আমিনা ইউসুফকে ডেকে বললেন, বেটা, আমার সময় ফুরিয়ে আসছে। আম্মা, এসব কথা বলবেন না। আপনি আরও অনেক দিন থাকবেন কি? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। না বেটা, আমি বুঝতে পারছি। কিন্তু আমি খুশি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন। আমিনা একটু থেমে আবার বললেন, বেটা, আমার একটা শেষ ইচ্ছা আছে। বলুন আম্মা। তুমি হজ করবে? আমার তরফ থেকেও একটা হজ করবে? ইনশাআল্লাহ আম্মা, আমি অবশ্যই করব। সেই রাতে আমিনা শান্তিতে ঘুমিয়ে পড়লেন এবং আর জাগলেন না। তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে ফিরে গেলেন। ইউসুফ অনেক কাঁদল। কিন্তু তার কান্নায় শুধু দুঃখ নয়, কৃতজ্ঞতাও ছিল। তার মা তাকে কখনো ছেড়ে দেননি, সব সময় তার জন্য দোয়া করেছেন। গ্রামের সবাই আমিনার জানাজায় অংশগ্রহণ করল। তিনি সবার কাছে প্রিয় ছিলেন। চতুর্দশ অধ্যায়, হজের সফর। মায়ের মৃত্যুর ১ বছর পর ইউসুফ হজের প্রস্তুতি নিতে শুরু করল। তার স্ত্রী ফাতেমা এবং ছেলে আহমদ তাকে সাহায্য করল। আব্বু, আপনি কি আল্লাহর ঘর দেখবেন? ছোট্ট আহমদ জিজ্ঞাসা করল। হ্যাঁ বেটা, আমি কাবা শরীফ দেখব, রাসূল সাক এর রজা জিয়ারত করব। আমিও যেতে চাই। তুমি বড় হলে আমরা সবাই মিলে যাব। ইউসুফ ছেলেকে কোলে নিয়ে বলল। হজের সফরে রওনা দেওয়ার আগে ইউসুফ কবরস্থানে গিয়ে মায়ের কবরে ফাতিহা পড়ল। আম্মা, আমি আপনার জন্য হজ করতে যাচ্ছি। দোয়া করবেন যেন আল্লাহ আমার হজ কবুল করেন। মক্কায় পৌঁছে ইউসুফ যখন প্রথমবার কাবা শরীফ দেখল, তার চোখে পানি এসে গেল। এই সেই ঘর যার দিকে প্রতিদিন ৫ বার মুখ করে নামাজ পড়ে। আল্লাহর ঘর। তাওয়াফ করার সময় ইউসুফ তার অতীতের জন্য ক্ষমা চাইল, ভবিষ্যতের জন্য হেদায়েত চাইল। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে অনুভব করল যে সব মানুষ আল্লাহর কাছে সমান। ধনী গরিব, উঁচু-নিচু কোনো ভেদাভেদ নেই। মিনায় শয়তানকে পাথর মারার সময় ইউসুফ তার মনের শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের কথা ভাবল। কত কষ্টে এই শয়তানকে হারিয়েছে। মদিনায় গিয়ে রাসূল সাক এর রজা শরীফে সালাম দিয়ে ইউসুফ কাঁদতে লাগল।
ইয়া রাসূলাল্লাহ, আপনার একটি নগণ্য উম্মত আজ আপনার কাছে এসেছে। আমি অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহর রহমতে ফিরে এসেছি গু। হজ শেষে ইউসুফ যখন দেশে ফিরল, তখন তার মনে অপার শান্তি। মনে হচ্ছিল যেন নতুন জন্ম নিয়েছে। ৫০ অধ্যায় সমাজসেবা। হজ থেকে ফিরে ইউসুফ আরও বেশি সমাজসেবায় মনোনিবেশ করল। তার স্কুল এখন একটি কলেজে রূপান্তরিত হয়েছে। অনেক দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। একদিন ইউসুফের কাছে একটি চিঠি এল। চিঠিটি লিখেছে উস্তাদ আহমদ, সেই মানুষ যিনি কারাগারে তাকে সঠিক পথ দেখিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় ইউসুফ, আমি শুনেছি তুমি এখন একজন বড় আলেম এবং সমাজসেবী হয়েছ। আমার খুব আনন্দ হয়েছে। আল্লাহ তোমাকে আরও উন্নতি দান করুন। আমি এখন বার্ধক্যের কারণে অসুস্থ। তোমার দোয়ার মুখাপেক্ষী। ইউসুফ সাথে সাথে শহরে গিয়ে উস্তাদ আহমদের খোঁজ নিল। উস্তাদ এখন একটি ছোট্ট ঘরে একা থাকেন, অর্থকষ্টে দিন কাটান। উস্তাদ, আপনাকে দেখে আমার খুব আনন্দ হয়েছে। কি ইউসুফ উস্তাদের পা ছুঁয়ে সালাম করল। ইউসুফ বেটা, তুমি এসেছ? আল্লাহর অশেষ রহমত। উস্তাদ আহমদের চোখে খুশির পানি। উস্তাদ, আপনি আমার সাথে চলুন। আমার বাড়িতে থাকুন। আপনিই তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন গি। না বেটা, আমি এভাবেই ভালো আছি। উস্তাদ, আপনি আমার আধ্যাত্মিক বাবা। আপনি না থাকলে আমি আজ কোথায় থাকতাম কে জানে। আপনাকে আমার সেবা করতে দিন গু। শেষ পর্যন্ত উস্তাদ আহমদ রাজি হলেন। ইউসুফের পরিবারে তিনি একজন সম্মানিত সদস্য হিসেবে স্থান পেলেন। ১৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। ইউসুফের ছেলে আহমদ এখন ২০ বছর বয়সে পা দিয়েছে। সে একজন ধার্মিক এবং শিক্ষিত যুবক হয়ে উঠেছে। তার বাবার মতো সেও মানুষের সেবায় আগ্রহী। একদিন আহমদ বাবার কাছে এল। আব্বু, আমি আপনার জীবনের গল্প শুনেছি। আপনি কত কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে পৌঁছেছেন গু। বেটা, সেগুলো অতীতের কথা। আল্লাহর রহমতেই সব সম্ভব হয়েছে গু। আব্বু, আমি চাই আমাদের প্রতিষ্ঠানটি আরও বড় করতে। বেশি মানুষের সেবা করতে গু। ইউসুফ গর্বের সাথে ছেলের দিকে তাকাল। তুমি যা ভালো মনে কর তাই কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন গু। আহমদ এবং তার বাবা মিলে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করল। গরিব মানুষরা সেখানে বিনামূল্যে চিকিৎসা পেত। একদিন হাসপাতালে একজন রোগী এল যে খুবই অসুস্থ। তার কাছে টাকা পয়সা নেই। ইউসুফ তাকে দেখে চিনতে পারল, এ হল কামাল। কামাল এখন ভগ্নস্বাস্থ্য, পোশাক আশাক ময়লা। তার চেহারা বলে দিচ্ছে জীবনে অনেক কষ্ট পেয়েছে। কামাল, তুমি? ইউসুফ অবাক হয়ে বলল। কামাল লজ্জা পেয়ে মুখ নিচু করল। ইউসুফ, আমার অবস্থা দেখ। আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? আমি যেসব খারাপ কাজ করতাম সেসবের ফলাফল এখন ভুগছি। পুলিশের হাতে ধরা পড়েছি, জেল খেটেছি। স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। কেউ আমায় কাজ দেয় না। ইউসুফের চোখে পানি এসে গেল। কামাল, তুমি চিন্তা করো না। আমরা তোমার চিকিৎসা করাবো। কিন্তু আমার কাছে টাকা নেই। টাকার কথা ভাবতে হবে না। তুমি সুস্থ হও। কামাল কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ, তুমি কত ভালো হয়েছ। আমি তোমাকে খারাপ পথে টেনেছিলাম, আর তুমি আমাকে সাহায্য করছ। কামাল, মানুষ ভুল করে। কিন্তু আল্লাহর দয়া অসীম। তুমিও তবা কর, নতুন জীবন শুরু কর গু। ৭০ অধ্যায় কামালের পরিবর্তন। কয়েক মাসের চিকিৎসায় কামালের স্বাস্থ্যের উন্নতি হল। ইউসুফ তাকে নিজের বাড়িতে রাখল, যত্ন করল। ধীরে ধীরে কামালের মনেও পরিবর্তন এল। ইউসুফ, আমি বুঝতে পারছি না, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? একদিন কামাল জিজ্ঞাসা করল। কামাল, আমরা তো বন্ধু ছিলাম। আর তাছাড়া একসময় আমিও তোমার মতো অবস্থায় ছিলাম। উস্তাদ আহমদ আমাকে সাহায্য করেছিলেন। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। কিন্তু আমি তোমাকে খারাপ পথে নিয়ে গিয়েছিলাম গ। সেটা অতীত। এখন তুমি নতুন জীবন শুরু কর গু। কামাল ধীরে ধীরে নামাজ পড়তে শিখল, কুরআন তিলাওয়াত করতে শিখল। ইউসুফের প্রতিষ্ঠানে সে একজন সহকারী হিসেবে কাজ শুরু করল। ১ বছর পর কামাল একদিন ইউসুফের কাছে এসে বলল, ইউসুফ ভাই, আমি একটি কাজ করতে চাই। কি কাজ? আমি যেসব মানুষের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিতে চাই। আপনি যেভাবে করেছিলেন গি। ইউসুফ আনন্দিত হল। আল্লাহু আকবার। আল্লাহ তোমার মনে হেদায়েতের নূর দিয়েছেন গু।
কামালও ইউসুফের মতো একে একে সবার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ দিল। কেউ কেউ ক্ষমা করল, কেউ কেউ প্রথমে রাগ করল। কিন্তু কামালের আন্তরিকতা দেখে শেষে সবাই ক্ষমা করে দিল। অষ্টাদশ অধ্যায়, উস্তাদের বিদায়। উস্তাদ আহমদ এখন ৮০ বছর বয়সে পৌঁছেছেন। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট যে তার শিষ্য ইউসুফ একজন ভালো মানুষ হয়েছে। একদিন সন্ধ্যায় উস্তাদ আহমদ ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ বেটা, আমার যাওয়ার সময় হয়ে এসেছে গি। উস্তাদ, আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা দোয়া করছি। না বেটা, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আমার কাজ শেষ। তোমাদের মধ্যে দিয়ে আমার কাজ এগিয়ে যাবে গু। উস্তাদ একটু থেমে বললেন, বেটা, আমি তোমার উপর খুশি। তুমি একটি খারাপ মানুষ থেকে একজন নেক মানুষ হয়েছ। কামালকেও সঠিক পথে এনেছ। উস্তাদ, এসব আপনার দোয়া এবং আল্লাহর রহমত। বেটা, আমার একটি শেষ উপদেশ আছে গি। বলুন উস্তাদ গু। তুমি যে পথে চল সেই পথেই চলে যেও। আল্লাহর দিকে মানুষকে ডাকো। কিন্তু মনে রেখো, জোর করে কাউকে ভালো করা যায় না। ধৈর্য ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়। সেই রাতেই উস্তাদ আহমদ আল্লাহর কাছে ফিরে গেলেন। তার জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করল, যাদের জীবনে তিনি ভালো প্রভাব ফেলেছিলেন। ৪৯ অধ্যায়, বার্ধক্য ও প্রজ্ঞা। ইউসুফ এখন ৫০ বছর বয়সে পৌঁছেছে। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ রয়েছে। তার প্রতিষ্ঠান এখন একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। ইউসুফের ছেলে আহমদ এখন বি। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। ঢাকার পুরাতন অংশে একটি ছোট্ট গলির মধ্যে বাস করত নূর নামের একটি ছেলে। তার বয়স মাত্র ১২ বছর, কিন্তু তার চোখে ছিল এমন একটি গভীরতা যা তার বয়সের চেয়ে অনেক বেশি প্রজ্ঞার কথা বলত। নূরের বাবা একজন দরিদ্র রিকশাওয়ালা, আর মা একটি সেলাই কারখানায় কাজ করে। তাদের সংসারে অভাব ছিল, কিন্তু ঈমান ও আল্লাহর উপর ভরসা ছিল অটুট। প্রতিদিন ভোরে আয়ানের শব্দে ঘুম ভেঙে যেত নূরের। সে উঠে অজু করে ফজরের নামাজ পড়ত। তার মা আমিনা খাতুন তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন যে, বেটা, নামাজ হচ্ছে মুমিনের জন্য আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সুন্দর উপায়। এই ৫ ওয়াক্ত নামাজই তোমাকে জীবনের সব অন্ধকার থেকে বাঁচাবে গু। নূর প্রতিদিন স্কুলে যেত পায়ে হেঁটে। তাদের রিকশা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু সে কখনো অভিযোগ করত না। বরং রাস্তায় হাঁটতে হাঁটতে সে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখত, গাছের পাতায় শিশিরের ফোঁটা, আকাশে ভেসে যাওয়া মেঘ, পাখির কলকাকলি। সবকিছুতেই সে আল্লাহর মহত্ব খুঁজে পেত। স্কুলে নূরের বেশ কয়েকজন বন্ধু ছিল। তাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু ছিল করিম। করিমের বাবা একজন ব্যবসায়ী, তাদের সংসারে অভাব ছিল না। কিন্তু করিম ছিল অহংকারী ও অধৈর্য। সে প্রায়ই দরিদ্রদের নিয়ে তামাশা করত। একদিন ক্লাসে উস্তাদজি একটি হাদিস পড়ালেন, যে ব্যক্তি কোনো মুসলমানের একটি দুঃখ দূর করে দেবে, আল্লাহ তার বিনিময়ে কিয়ামতের দিনের একটি দুঃখ দূর করে দেবেন গু। করিম হেসে বলল, এসব তো শুধু কথার কথা। বাস্তবে কে কার দুঃখ নেয়? নূর চুপচাপ শুনছিল। সে জানত যে রাসূলুল্লাহ এর প্রতিটি কথা সত্য এবং বাস্তব জীবনে প্রযোগযোগ্য। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার সময়। স্কুল ছুটির পর নূর বাড়ি ফেরার পথে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছেন। তার পাশে একটি ছোট মেয়ে, বয়স হবে ৭-৮ বছর। মেয়েটিও কাঁদছিল। নূর কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি আব্দুল করিম নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন দিনমজুর। তার স্ত্রী মারা গেছেন ৫ বছর আগে। এই ছোট্ট মেয়েটি তার নাতনি ফাতিমা। ছেলেবউ দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ফাতিমা তার কাছেই থাকে। বাবা কান্নাজড়িত গলায় বললেন, আব্দুল করিম, আজ ৩ দিন হলো কাজ পাচ্ছি না। বাড়ি ভাড়া দিতে পারিনি। বাড়িওয়ালা আমাদের বের করে দিয়েছে। এখন কোথায় যাব? এই ছোট মেয়েটা না খেয়ে আছে কাল রাত থেকে গু। নূরের হৃদয় ভেঙে গেল। সে তার পকেট থেকে বের করল মাত্র ৫০ টাকা। এটা ছিল তার সপ্তাহের খরচের জন্য মায়ের দেওয়া টাকা। কিন্তু ফাতিমার ক্ষুধার্ত চোখ দেখে সে আর ভাবতে পারল না। চাচা, এই টাকা নিন। অন্তত ফাতিমার জন্য কিছু খাবার কিনুন গু। আব্দুল করিম অবাক হয়ে তাকালেন। বাবা, তুমি নিজেও তো গরিব ঘরের ছেলে। তোমার নিজেরই প্রয়োজন খু। নূর মাথা নাড়ল।
চাচা রাসূলুল্লাহ শাহ বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। আপনি আমার দাদার মতো, ফাতিমা আমার বোনের মতো। আমি কিভাবে ক্ষুধার্ত থাকতে দেখব? সেদিন নূর না খেয়ে ঘুমিয়েছিল, কিন্তু তার মনে ছিল অপার শান্তি। তৃতীয় অধ্যায়, চ্যালেঞ্জ। পরের দিন স্কুলে করিম লক্ষ্য করল নূর খুবই দুর্বল দেখাচ্ছে। টিফিনের সময়ও সে কিছু খেল না। কি হয়েছে নূর? অসুস্থ? নূর মাথা নাড়ল। কিছু না, ভালো আছি। কিন্তু করিম বুঝতে পারল। সে জানত নূরের পারিবারিক অবস্থা। বলতো, কাল রাতে খেয়েছিলি? নূর চুপ করে থাকল। তুই আবার কাউকে টাকা দিয়েছিস, তাই না? করিম একটু রাগত স্বরে বলল। তোর নিজের খাওয়ার টাকা দিয়ে দিয়েছিস? নূর বলল, করিম, তুমি তো উস্তাদ জির হাদিসটা শুনেছিলে। আমি শুধু সেটাই প্রযোগ করেছি। হাদিস প্রযোগ করতে গিয়ে নিজে মরবি? করিম বিরক্তিতে বলল। যে আল্লাহ অন্যদের মাধ্যমে আমার সাহায্য পৌঁছান, তিনি আমারও ব্যবস্থা করবেন। নূর শান্ত গলা উত্তর দিল। সেদিন ক্লাসের পর করিম নূরকে বলল, চল আমার সাথে। কি সে নূরকে নিয়ে গেল স্কুলের পাশের একটি রেস্তোরাঁ। যা ইচ্ছা অর্ডার করগু। নূর মাথা নাড়ল। না করিম, আমি পারব না গি। কেন? যে আমাকে খাওয়াবে আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি কৃতজ্ঞ হতে চাই না, কারণ সব রিগদাতা তো তিনিই গু। করিম একটু অবাক হল। তাহলে তুইও ভুক্ত থাকবি? আল্লাহ যা চান তাই হবে। তবে আমি চেষ্টা করব নিজের শ্রমে কিছু আয় করার গু। সেদিন বিকেলে নূর গেল স্থানীয় মসজিদে। সে ইমাম সাহেবকে বলল, হুজুর, আমি কি মসজিদ পরিষ্কার করার কাজ পেতে পারি? আমার কিছু টাকার দরকার। ইমাম সাহেব আব্দুর রহমান খান ছিলেন একজন বুদ্ধিমান ও দয়ালু মানুষ। তিনি নূরের অবস্থা বুঝতে পারলেন। বাবা, তুমি প্রতিদিন মাগরিবের পর মসজিদ পরিষ্কার করবে এবং ফজরের আগে এসে আয়ান দেওয়ার প্রস্তুতি সাহায্য করবে। এর জন্য মাসে ৫ টাকা পাবে গু। নূরের চোখে খুশির আলো ফুটল। জায়কাল্লাহু খায়রান হুজুর গু। চতুর্থ অধ্যায়, নতুন শুরু। সেদিন থেকে নূরের জীবনে একটি নতুন রুটিন শুরু হল। ভোর ৪টায় উঠে মসজিদে যাওয়া, ফজরের আয়ানের আগে প্রস্তুতি, নামাজের পর ঘরে এসে স্কুলের জন্য তৈরি হওয়া, স্কুল থেকে ফিরে একটু বিরাম, তারপর আসরের নামাজ, মাগরিবের পর মসজিদ পরিষ্কার করা। প্রথম সপ্তাহেই নূর তার আয় থেকে অর্ধেক টাকা রেখে দিল আব্দুল করিম চাচা ও ফাতিমার জন্য। বাকি অর্ধেক দিয়ে দিল মায়ের হাতে। আমিনা খাতুন ছেলের এই পরিবর্তন দেখে অভিভূত। আল্লাহ তোকে লম্বা হায়াত দিন বেটা। তুই সত্যিকারের মুমিন হয়ে উঠছিস গ। এদিকে স্কুলে করিমের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করল। নূরের আচরণ দেখে সে ভাবতে শুরু করল। একদিন সে নূরকে জিজ্ঞেস করল, নূর, তুই কি কখনো রাগ করিস না? কখনো কারো উপর খিটখিট করিস না? নূর হাসল। করিম রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সবার সামনে ডেকে নিবেন এবং যে হুরি সে চাইবে তাকে সেই হুরি দেবেন। তাছাড়া রাগ করলে তো আল্লাহর শাস্তি পেতে হয়, আর মানুষের সাথে সম্পর্ক খারাপ হয় গিয়ে। কিন্তু রাগ তো স্বাভাবিক একটা আবেগ। ঠিক বলেছিস, কিন্তু আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন সেই আবেগ নিয়ন্ত্রণ করার জন্য। যখনই রাগ আসে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তারপর অজু করি। রাগ চলে যায়। করিম এই পরামর্শ মনে রাখল। পঞ্চম অধ্যায়, কঠিন পরীক্ষা। ২ মাস কেটে গেল। নূরের জীবন অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে। আব্দুল করিম চাচা একটি নিরাপত্তা রক্ষীর চাকরি পেয়েছেন। ফাতিমা একটি দাতব্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন সকালে নূর স্কুলে গিয়ে শুনল যে তাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র রফিক একটি বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। এই বৃত্তি পেলে সে একটি নামকরা স্কুলে পড়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, মাসিক ৫,০০০ টাকা স্টাইপেন্ডও পাবে। নূরের মনে একটা খারাপ চিন্তা এল। এই বৃত্তি তো তার বেশি দরকার। তার পরিবারের অবস্থা রফিকের চেয়ে খারাপ। তাহলে কেন সে এই সুযোগ পাবে না? কিন্তু পরক্ষণেই নূর নিজেকে সংযত করল। সে মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ। এটা তো হিংসা, আর হিংসা হারাম গো। সেদিন বাড়িতে নূর মাকে এই বৃত্তির কথা বলল। তুই কেন অংশ নিবি না? মা জিজ্ঞেস করলেন। মা, পরীক্ষার ফি ৫ টাকা। আমাদের এত টাকা নেই।
আমিনা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহ যা চান তাই হবে বেটাগু। কিন্তু নূরের মনে তখনও দ্বন্দ্ব চলছিল। সে কি সত্যিই চেষ্টা করবে না? সেদিন রাতে তাহাজ্জুদের নামাজে নূর আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমার অন্তরের অবস্থা জানেন। আমার পরিবারের অভাবন্টন আপনি দেখছেন। কিন্তু আমি কারো উপর হিংসা করতে চাই না। আপনি আমাকে সঠিক পথ দেখান। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। পরের দিন স্কুলে হেডমাস্টার সাহেব একটি ঘোষণা দিলেন। তিনি বললেন যে বৃত্তির জন্য আবেদন করতে ইচ্ছুক যে কোনো ছাত্র পারবে এবং যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের ফি মাফ করে দেওয়া হবে। নূরের মনে আসার আলো জ্বল। কিন্তু সে ভাবল, এটা কি ঠিক হবে? রফিকের চেয়ে আমার নাম্বার কম। সে এই বৃত্তির বেশি দাগদারগু। কিন্তু করিম তাকে বলল, নূর, তুই যে পরিশ্রম করিস, তুই যেভাবে সবাইকে সাহায্য করিস, তোর এই সুযোগ পাওয়া উচিত। আল্লাহ হয়তো তোর জন্যই এই ব্যবস্থা করেছেন গু। নূর চিন্তা করল। সে ইমাম সাহেবের কাছে গেল পরামর্শের জন্য। ইমাম সাহেব বললেন, বাবা, তুমি সৎ উপায়ে চেষ্টা করো। হিংসা না করে, অন্যের ক্ষতি না করে যদি তুমি এগিয়ে যেতে পারো, তাহলে সেটাই আল্লাহর ইচ্ছা। রাসূলুল্লাহ শাহ বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সাহায্য করেন যে অন্যদের সাহায্য করে। তুমি যেভাবে সবার সেবা করছ, আল্লাহ তোমার সেবা করবেন গু। নূর সিদ্ধান্ত নিল। সে বৃত্তির জন্য আবেদন করবে। সপ্তম অধ্যায়, পরীক্ষার ফলাফল। বৃত্তি পরীক্ষার দিন নূর অনেক দোয়া দুরূদ পড়ে পরীক্ষা দিল। সে যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিল। পরীক্ষার পর রফিক নূরকে বলল, নূর ভাই, তোমার পরীক্ষা কেমন হয়েছে? নূর বলল, আল্লাহই ভালো জানেন। তবে তোমার তো আরও ভালো হয়েছে নিশ্চয়ই? রফিক মাথা নাড়ল। আমার একটু সমস্যা হয়েছিল। গণিতের একটা অঙ্ক ভুল হয়ে গেছে গি। নূর সান্ত্বনা দিল, কোনো সমস্যা নেই। আল্লাহ যা ভালো তাই হবে গু। 2 সপ্তাহ পর ফলাফল ঘোষণা হল। অবিশ্বাস্যভাবে নূরই প্রথম হয়েছে। রফিক দ্বিতীয়। রফিক দৌড়ে এসে নূরকে অভিনন্দন জানাল। নূর ভাই, তুমি পেরেছ। আমি খুব খুশি গু। নূর চোখে জল নিয়ে বলল, রফিক, তোমার এই আচরণ দেখে আমি বুঝতে পারছি তুমি কতটা বড় মনের মানুষ। আল্লাহ তোমাকেও অবশ্যই ভালো কিছু দেবেন গু। আসলেই পরের মাসে রফিক আরেকটি বৃত্তি পেল। অষ্টম অধ্যায়, নতুন জীবন। নতুন স্কুলে নূরের জীবন অনেক পাল্টে গেল। সে এখন একটি উন্নত পরিবেশে পড়াশোনা করছে। কিন্তু তার আচরণে কোনো অহংকার আসেনি। সে আগের মতোই বিনয়ী, সবার সাহায্যকারী এবং আল্লাহভীরু থেকে গেল। নতুন স্কুলে তার সহপাঠীরা বেশিরভাগই ধনী পরিবারের ছেলে। কিন্তু নূর কারো সাথে নিজেকে তুলনা করত না। সে মনে রাখত হাদিসের কথা, তোমাদের নিচের দিকে তাকাও, উপরের দিকে নয়। এতে আল্লাহর নেয়ামতের প্রতি তোমাদের কৃতজ্ঞতা বেড়ে যাবে গ। নতুন স্কুলে আরিফ নামে একটি ছেলে ছিল যে ধূমপান করত এবং অন্যদেরও এতে উৎসাহিত করত। একদিন সে নূরকে বলল, এই নূর, চল একটা সিগারেট খাই। কেমন লাগে দেখি গু। নূর ভদ্রভাবে মাথা নাড়ল। না ভাই, আমি খাই না গি। কেন? ধর্মের ভয়। শুধু ধর্মের ভয় নয়। আমি জানি এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আল্লাহ যে শরীর দিয়েছেন সেটার যত্ন নেওয়া আমার দায়িত্ব। তাছাড়া এই টাকা দিয়ে কোনো গরিব মানুষের উপকার করা যায় গু। আরিফ একটু ভাবল। নূরের কথায় যুক্তি ছিল। ধীরে ধীরে নূরের প্রভাবে আরিফও পরিবর্তন হতে শুরু করল। নবম অধ্যায়, মহান শিক্ষা। নূর এখন নবম শ্রেণীতে। তার পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজেও অংশগ্রহণ করার সুযোগ পেল। স্কুলের একটি সেবা সংগঠনে যোগ দিল। প্রতি শুক্রবার তারা দরিদ্র পরিবারে খাবার বিতরণ করত। একদিন এই সেবা কার্যক্রমে নূর দেখল পরিচিত একটি মুখ, আব্দুল করিম চাচা এবং ফাতিমা। তারাও এই খাবার বিতরণের জন্য এসেছে। নূর দৌড়ে গিয়ে চাচাকে জড়িয়ে ধরল। চাচা, আপনি এখানে? আব্দুল করিম বললেন, বাবা, চাকরি হারিয়েছি 2 সপ্তাহ আগে। কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন আবার সেই পুরনো অবস্থা গু। নূরের চোখে জল এসে গেল। সে তৎক্ষণাৎ তার পকেট থেকে তার মাসিক স্টাইপেন্ডের অর্ধেক টাকা বের করে চাচার হাতে দিল। চাচা, এই টাকা নিন। আর চিন্তা করবেন না, আল্লাহ আছেন গু। কিন্তু আব্দুল করিম টাকা ফেরত দিলেন। না বাবা, তুমি এখন পড়াশোনা করছ। তোমার নিজেরই টাকার দরকার। আল্লাহ আমার রিকের ব্যবস্থা করবেন গু। নূর জোর করে টাকা তার হাতে রাখল।
চাচা, একবার আপনি আমাকে শিখিয়েছিলেন যে সাহায্য নেওয়াও এক ধরনের ইবাদত। কারণ এতে সাহায্যকারীর সোয়াব হয়। আপনি আমার সোয়াবের পথে বাধা হবেন? আব্দুল করিম হেসে ফেললেন। তুমি ছোটবেলা থেকেই বুদ্ধিমান ছিলে গ। সেদিন রাতে নূর আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করল। ইয়া রাব্বাল আলামিন, আব্দুল করিম চাচার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন গ। 10ম অধ্যায়, দোয়ার শক্তি। আল্লাহর অপার রহমতে মাত্র 1 সপ্তাহ পরে আব্দুল করিম একটি সরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর চাকরি পেলেন। বেতন আগের চেয়ে ভালো, আর চাকরিটাও স্থায়ী। এই খবর শুনে নূর সিজদায় পড়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গ। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ নয়। কয়েক মাস পর নূরের বাবা রিকশা চালাতে গিয়ে একটি দুর্ঘটনার শিকার হলেন। তার পা ভেঙে গেল। ডাক্তার বললেন কমপক্ষে 3 মাস কাজ করতে পারবেন না। এই সময় পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ল নূরের উপর। তার মায়ের আয় ছিল খুবই কম। স্টাইপেন্ডের টাকা দিয়ে সংসার চালানো মুশকিল। নূর ইমাম সাহেবের কাছে গেল। হুজুর, আমি কি আগের মতো মসজিদের কাজ করতে পারি? অতিরিক্ত কিছু আয়ের দরকার। ইমাম সাহেব বললেন, অবশ্যই পারবে। তবে তোর পড়াশোনার ক্ষতি যেন না হয়। আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেটা নষ্ট করিস না গিয়ে। নূর এবার আরও কঠোর পরিশ্রম শুরু করল। ভোর 4টায় উঠে মসজিদের কাজ, তারপর স্কুল, বিকেলে আবার মসজিদ, রাতে বাড়িতে পড়াশোনা। কিন্তু এত চাপের মধ্যেও নূর কখনো তার নামাজ, কুরআন তিলাওয়াত ছাড়েনি। সে জানত এগুলোই তার শক্তির উৎস। 11 অধ্যায়, বন্ধুত্বের পরীক্ষা। এই কঠিন সময়ে নূরের বন্ধুরা তার পাশে দাঁড়াল। করিম, যে একসময় অহংকারী ছিল, সে এখন নূরের সবচেয়ে ভালো বন্ধু। সে নিয়মিত নূরের পরিবারে খোঁজখবর নিত। রফিক তার টিউশনির টাকা থেকে প্রতি মাসে কিছু টাকা পাঠাত নূরের বাবার চিকিৎসার জন্য। আরিফ, যে একসময় ধূমপান করত, সে এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সেও নূরের পরিবারকে সাহায্য করতে চাইল। কিন্তু নূর বলল, বন্ধুরা, তোমাদের সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি চাই না তোমাদের নিজেদের কষ্ট হোক। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তা দিয়েই আমরা চলবগু। করিম বলল, নূর, তুই আমাদের অনেক কিছু শিখিয়েছিস। তোর কাছ থেকে শিখেছি যে সাহায্য করা আসলে নিজেরই উপকার। আমরা তোকে সাহায্য করে আসলে আল্লাহর কাছে সোয়াব কামাই করছি। এই কথা শুনে নূর আর আপত্তি করল না। 12 অধ্যায়, মাতৃভূমির সেবা। নূর এখন 10ম শ্রেণীতে। তার পড়াশোনা খুব ভালো চলছে। বাবার পাও প্রায় সেরে গেছে। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। এই সময় দেশে একটি বন্যা হল। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হল। স্কুল থেকে একটি ত্রাণ কমিটি গঠন করা হল। নূর এই কমিটির সদস্য হল। কমিটি যখন বন্যাক্রান্ত এলাকায় গেল, নূর দেখল সেখানকার অবস্থা তার নিজের পরিবারের পুরনো অবস্থার চেয়েও খারাপ। মানুষের কাছে খাওয়ার জন্য কিছু নেই, পরার মতো কাপড় নেই। নূর তার সঙ্গে আনা সব জিনিস বিতরণ করে দিল। শুধু তাই নয়, সে তার নিজের পরনের একটি শার্টও একটি ছোট বাচ্চাকে দিয়ে দিল, যার গায়ে ছেঁড়া একটি জামা ছাড়া আর কিছু ছিল না। করিম বলল, নূর, তুই তো নিজের জামাও দিয়ে দিলি গু। নূর বলল, আমার কাছে আরও আছে। কিন্তু এই বাচ্চাটার কাছে তো এটাই একমাত্র। সেদিন রাতে ত্রাণ শিবিরে থাকতে হল। নূর দেখল অনেক মানুষ রাতে ক্ষুধার্ত ঘুমাচ্ছে। সে তার রাতের খাবার ভাগ করে কয়েকটি বাচ্চাকে দিল। 13 অধ্যায়, নেতৃত্বের গুণ। বন্যার পর নূরের মধ্যে নেতৃত্বের গুণ আরও প্রকাশিত হতে শুরু করল। সে স্কুলে একটি কুসেবা সংঘও গঠন করল। এই সংঘের উদ্দেশ্য ছিল নিয়মিত দরিদ্র ও অসহায়দের সেবা করা। প্রতি সপ্তাহে তারা এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল পরিদর্শন করত। শিক্ষার্থীরা তাদের পকেট মানি থেকে অল্প অল্প করে জমিয়ে এই কাজের জন্য ফান্ড তৈরি করত। প্রিন্সিপাল সাহেব নূরের এই উদ্যোগে খুশি হয়ে তাকে স্কুলের ছাত্রনেতা নির্বাচিত করলেন। কিন্তু নূর এই পদটি নিতে দ্বিধা করল। সে প্রিন্সিপাল সাহেবকে বলল, স্যার, আমি একটা সাধারণ ছাত্র। নেতা হওয়ার যোগ্যতা আমার আছে কি? প্রিন্সিপাল সাহেব হাসলেন। নূর, রাসূলুল্লাহ শাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম নেতা, যে মানুষের সেবা করে। তুমি যেভাবে সবার সেবা করছ, তুমি এই দায়িত্বের সবচেয়ে উপযুক্ত। নূর দায়িত্ব নিল, কিন্তু সে সবসময় মনে রাখত যে এটা একটা আমানত। সে কখনো এই পদের অপব্যবহার করেনি। 14 অধ্যায়, জীবনের দর্শন। নূর এখন 11 শ্রেণীতে। তার বন্ধুরা ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী।
একদিন করিম নূরকে জিজ্ঞেস করল, নূর, তুই কি হতে চাস? নূর চিন্তা করল। তারপর বলল, আমি এমন একটা পেশা বেছে নিতে চাই যেখানে আমি মানুষের সেবা করতে পারব। হতে পারে ডাক্তার, হতে পারে শিক্ষক, হতে পারে সমাজসেবক। আসল কথা হল, যে পেশাই করি না কেন সেটা যেন হয় মানুষের কল্যাণের জন্য। আরিফ বলল, কিন্তু টাকা পয়সার কথা ভাবিস না? নূর হাসল। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ তার দুনিয়ার কাজকে সহজ করে দেন। আমি বিশ্বাস করি, সৎভাবে কাজ করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এই কথাগুলো শুনে তার বন্ধুরাও তাদের জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করল। পঞ্চদশ অধ্যায়, বিয়ের প্রস্তাব। নূর যখন দ্বাদশ শ্রেণীতে, তখন একদিন তার মা একটি বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটি হাফেজা, একটি মাদ্রাসার ছাত্রী। পরিবারটিও ধর্মপ্রাণ। কিন্তু মা, আমি তো এখনও পড়াশোনা শেষ করিনি, নূর বলল। বেটা, তারা বলেছে তোর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। শুধু এখন নিকাহ পড়িয়ে দিতে চায় উ। নূর ভাবল, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। সে ইস্তিখারার নামাজ পড়ল। তারপর সিদ্ধান্ত নিল যে এই প্রস্তাব গ্রহণ করবে। নিকাহের দিন নূর খুব সাদামাটা অনুষ্ঠান করল। বেশি খরচ করল না। তার মতে, বিয়েতে অপচয় করার চেয়ে সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করা ভালো। ষোড়শ অধ্যায়, নতুন দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ে নূর সমাজবিজ্ঞান বিষয়ে পড়তে শুরু করল। তার স্বপ্ন ছিল একজন সমাজকর্মী হওয়ার। বিশ্ববিদ্যালয়ে এসে সে দেখল এখানে নানা ধরনের রাজনীতি আছে। কিছু ছাত্র আছে যারা অন্যায় কাজে জড়িত। কিন্তু নূর সব ধরনের অন্যায় থেকে দূরে থাকল। সে বিশ্ববিদ্যালয়েও একটি সেবা সংগঠন গড়ল। এই সংগঠনের মাধ্যমে তারা আশেপাশের গ্রামগুলোতে সাক্ষরতা কর্মসূচি চালাত। তার স্ত্রী জায়নাবও এই কাজে তাকে সাহায্য করত। সে মহিলাদের কুরআন ও হাদিস শেখাত। একদিন একজন রাজনৈতিক নেতা নূরের কাছে এসে বলল, তুমি তো ভালো কাজ করছ। আমাদের দলে যোগ দাও। আমরা তোমাকে অনেক সুবিধা দিতে পারব। নূর বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। স্যার, আমি রাজনীতিতে আগ্রহী নই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। কিন্তু রাজনীতি না করলে সমাজ পরিবর্তন করা যায় না। হয়তো আপনি ঠিক বলছেন। কিন্তু আমি মনে করি প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয়, তারপর পরিবারকে, তারপর সমাজকে। রাসূলুল্লাহ শাহ ও এভাবেই শুরু করেছিলেন। কি? সপ্তদশ অধ্যায়, পিতা হওয়ার আনন্দ। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে নূর পিতা হলেন। তার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। এই নাম রাখার পেছনে কারণ ছিল, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল বা বন্ধু। নূরও চাইত তার ছেলে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে উঠুক। পিতা হওয়ার পর নূরের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। সে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল। কিন্তু পরিবারের জন্য সময়ও বের করত। তার স্ত্রী জায়নাব একটি আদর্শ মুসলিম নারী। সে নূরের সব কাজে সহযোগিতা করত। তারা দুজনে মিলে ইব্রাহিমকে ইসলামিক মূল্যবোধ শেখাতে শুরু করল। ইব্রাহিম যখন প্রথম কথা বলতে শিখল, তার প্রথম শব্দ ছিল আল্লাহ। নূরের চোখে জল এসে গেল। অষ্টাদশ অধ্যায়, স্নাতক ও কর্মজীবন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নূর একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করল। এই সংস্থাটি গ্রামাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করত। নূরের কাজ ছিল মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সমস্যা বুঝা এবং সেগুলোর সমাধান খুঁজে বের করা। তার বেতন খুব বেশি ছিল না, কিন্তু কাজে সন্তুষ্টি ছিল অসীম। একদিন তিনি একটি প্রত্যন্ত গ্রামে গেলেন। সেখানে দেখলেন একটি স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। বাচ্চারা দিনের পর দিন স্কুলে এসে বসে থাকে, কিন্তু কেউ তাদের পড়ায় না। নূর সিদ্ধান্ত নিলেন যে সপ্তাহে কমপক্ষে 2 দিন এখানে এসে বাচ্চাদের পড়াবেন। তিনি নিজের খরচে এখানে আসা যাওয়া করতে লাগলেন। তার স্ত্রী জায়নাব কখনো আপত্তি করেননি। বরং তিনি বলতেন, আপনি সঠিক কাজই করছেন। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। 19 অধ্যায়, সমাজে প্রভাব। নূরের কাজের খবর আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে গেল। অনেক মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় নেমে পড়ল। তার পুরনো বন্ধু করিম এখন একজন সফল ব্যবসায়ী। কিন্তু নূরের প্রভাবে সে তার আয়ের একটা অংশ নিয়মিত দাতব্য কাজে খরচ করে। রফিক হয়েছে ডাক্তার। সে প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে গরিব রোগী দেখে। আরিফ শিক্ষক হয়েছে। সে তার স্কুলে একটি নৈতিক শিক্ষা ক্লাব খুলেছে। সবার মধ্যেই নূরের সেই ছোটবেলার প্রভাব দেখা যাচ্ছিল। আব্দুল করিম চাচা এখন অবসর নিয়েছেন।
ফাতিমা বড় হয়ে একজন শিক্ষিত মেয়ে হয়েছে। সে এখন একটি স্কুলে শিক্ষক। একদিন ফাতিমা নূরের কাছে এসে বলল, নূর ভাই, আপনি আমার জীবনটা বাঁচিয়েছিলেন। সেদিন আপনি যদি সাহায্য না করতেন, আজ আমি হয়তো শিক্ষিত হতে পারতাম না। নূর বলল, ফাতিমা, এসব আল্লাহর ফজল। আমি শুধু একটা মাধ্যম ছিলাম। 20 অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে নূরের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হল। তিনি এখন একটি বড় দাতব্য সংস্থার প্রধান। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি আগের মতোই বিনয়ী, সাদাসিধে এবং আল্লাহভীরু। তার ছেলে ইব্রাহিম এখন 20 বছর বয়স। সেও বাবার পথ অনুসরণ করছে। সে মেডিকেল কলেজে পড়ছে, কিন্তু পড়াশোনার পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয়। একদিন ইব্রাহিম তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি জীবনে কখনো হতাশ হননি? নূর মৃদু হেসে বলল, বেটা, হতাশা তো মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু আমি সবসময় মনে রেখেছি রাসূলুল্লাহ শাহ এর একটি কথা, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। আর আমি দেখেছি, যখনই কোনো সমস্যায় পড়েছি, আল্লাহ কোনো না কোনোভাবে সমাধান করে দিয়েছেন। কিন্তু কখনো মনে হয়নি যে আপনি অনেক ত্যাগ করেছেন? ত্যাগ? না বেটা। আমি যা পেয়েছি তার তুলনায় যা দিয়েছি তা খুবই কম। আল্লাহ আমাকে দিয়েছেন একটি সুন্দর পরিবার, তোমার মতো একটি ভালো ছেলে, সমাজের সম্মান, এবং সবচেয়ে বড় কথা, মানুষের দোয়া। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? 21 অধ্যায়, উত্তরাধিকার। নূর এখন 50 বছর বয়সে পৌঁছেছেন। তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা এখন সারা দেশে কাজ করছে। হাজার হাজার গরিব শিশু শিক্ষা পাচ্ছে, অসহায় মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু নূরের সবচেয়ে বড় গর্ব হল তার ছেলে ইব্রাহিম। সে এখন একজন ডাক্তার, কিন্তু